আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা, যে লাস্ট যে পার্টটা আছে, মানে সেকেন্ড যে পার্ট সম্ভাবনা, এই অংশটা দেখব। আর ইতিমধ্যে হচ্ছে বিস্তার, পরিমাপ যে অংশটা সেটা শেষ করে ফেলছি পুরোটাই। আশা করি সবকিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে সবার। আজকে দেখে সম্ভাবনা শুরু করি। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলা অনেকটা হচ্ছে আমাদের কিসের মতো, বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা আছে না প্রথম পত্রে, ওই রকমটা। মানে বুঝতে পারলে খুবই সহজ, খুব বেশি সময় লাগবে না করে ফেলতে। তো সম্ভাবনা, সম্ভাবনা জিনিসটা কি? যে কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না, কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না, বা ওই ঘটনাটা ঘটার আসলে চান্স কতটুকু, বা কত শতাংশ, কত পার্সেন্ট ওই ঘটনাটা ঘটার যে চান্স সেটা কতটুকু, সেই যে পরিমাপটা, তার যে গাণিতিক পরিমাপটা, সেই গাণিতিক পরিমাপটাকে বলা হচ্ছে সম্ভাবনা। যেমন ওয়েদার নিউজে বলে না যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%, 50%, 10%, একদমই নাই, আবার 100%, মানে হবেই একদম। এইটাকেই, এই যে গাণিতিক পরিমাপ, সেইটাকে বলা হচ্ছে সম্ভাবনা। তো এই সংজ্ঞা টঙ্গা সবকিছু আসলে 9-10 ছিল, এটা নতুন করে বলার কিছু নাই। এখন আসি নমুনা ক্ষেত্র। এটা অবশ্যই বোঝার জিনিস, নমুনা ক্ষেত্র জিনিসটা কি। তো নমুনা ক্ষেত্র হইল কোনো দৈব পরীক্ষণ বা কোনো একটা পরীক্ষা, দৈব পরীক্ষা একটু পরে আসতেছে, যে কোনো একটা এক্সপেরিমেন্ট করা হবে বা কোনো একটা পরীক্ষা। তো এই পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল, সকল ফলাফল এটা কিন্তু সম্ভাব্য, মানে হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, সম্ভাব্য সকল ফলাফলের সেট, সকল রকমের ফলাফল নিয়ে যেটা সেট গঠন করবে, সেটাকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। যেমন উদাহরণ কি দিতে পারি? একটা ছক্কা নিক্ষেপ করা হইলো, একটা ছক্কা নিক্ষেপ করা হইলো। তাহলে আমরা যখন লুডো খেলি, তখন লুডোতে কি হয়, ছক্কা ফেলি না বোর্ডের উপরে? তখন সেই ছক্কাটাতে মোট 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা নাম্বার থাকে। ওই যে 6টা করে ফোঁটা থাকে, যে একটা ফোঁটা, দুইটা ফোঁটা, এরকম টোটাল 6টা নাম্বার থাকে। তো যখন একবার ছক্কা নিক্ষেপ করা হয়, একটা ছক্কা যখন একবার নিক্ষেপ করা হয়, তখন মাত্র একটা ফলাফল আসে না। হয় 1 উঠতে পারে, নয়তোবা 2 উঠতে পারে, নয়তোবা 3 উঠতে পারে। আচ্ছা, আমরা কি শিওর আগে থেকে যে 1 উঠবে, 2 উঠবে, 3 উঠবে? শিওর কিন্তু না। এই 6টা সংখ্যার মধ্যে যে কোনো একটা কি উঠতে পারে। তার মানে একটা ছক্কা নিক্ষেপ করলে এই 6টা সংখ্যায় আমাদের সম্ভাব্য ফলাফল। আমরা কিন্তু শিওর হয়ে বলতে পারি না যে নির্দিষ্ট একটা নাম্বারই কি একটা ছক্কা নিক্ষেপ করলে উঠবে। মানে এটা কি বলা যাবে আগে থেকে যে 6 উঠবে, 5 উঠবে? বলা কিন্তু যাবে না। 1, 2, 3, 4, 5, 6 এদের মধ্যে যে কোনো একটা, যে কোনো একটাই উঠতে পারে। তার মানে 1 থেকে 6 পর্যন্ত সবাই কি সম্ভাব্য ফলাফল, যে কোনো একটা উঠবে। তো এই একটা পরীক্ষা, যেমন ছক্কা নিক্ষেপ একটা পরীক্ষা হতে পারে, এই পরীক্ষাতে যে ফলাফলগুলো উঠতে পারে 1 থেকে 6, এই 1 থেকে 6কে নিয়ে যে গঠিত সেট, সেটাকে বলা হচ্ছে কি নমুনা ক্ষেত্র। বোঝা গেল? তাহলে আমি একটা সেট গঠন করি, যেমন 1, 2, 3, 4, 5, 6। কোন একটা পরীক্ষায়, এই পরীক্ষাটা আছে একটা ছক্কা নিক্ষেপ, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। তো এই ছক্কা নিক্ষেপ করা হইলে সম্ভাব্য যত ফলাফল আছে, সবাইকে নিয়ে যে গঠিত সেট, সেটাকে বলা আছে নমুনা ক্ষেত্র। আর এখানে প্রত্যেকটা উপাদান আছে, মানে প্রত্যেকটা পৃথক পৃথক ঘটনা কি কি উঠতে পারে, প্রত্যেকটিকে বলা হচ্ছে এক একটা উপাদান বা এক একটা নমুনা বিন্দু। বোঝা গেছে? নমুনা বিন্দু। এটা সামনে আসতেছে, সবকিছু সমস্যা নাই। এরপরে যাই, দেখি এরপর কি দেওয়া আছে। ঘটনা। এখন ঘটনা জিনিসটা কি? যে ঘটনা হচ্ছে কোন একটা পরীক্ষার নমুনা ক্ষেত্রে জাস্ট একটা উপসেট, একটা কি উপসেট। যেমন একটু আগে একটা উদাহরণ দেখাইলাম, যে একটা ছক্কা নিক্ষেপ করলে মোটামুটি আমাদের 1, 2, 3, 4, 5, 6, এই 6টা নাম্বার উঠতে পারে। 6টার মধ্যে যে কোনো একটা কি নাম্বার উঠতে পারে, হয় 1 উঠবে, নয়তো 2 উঠবে, না হয় 3 উঠবে। তো এই যে 1 থেকে 6 পর্যন্ত উঠলো, এখন আমি যদি এখান থেকে যদি বলি যে জোড় সংখ্যার সেটগুলো আলাদা করো, এটাকে এই দিয়ে প্রকাশ করলাম, যেমন 2, 4, 6। এবার যদি বলা হয় যে কোনো একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওঠার ঘটনা কি কি হইতে পারে, হয় 2 উঠতে পারে, নয়তোবা 4 উঠতে পারে, নয়তোবা 6 উঠতে পারে। তাহলে এই যে এস যে সেটটা ছিল, সেটা কিন্তু একটা পরীক্ষার কি নমুনা ক্ষেত্র না? 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা উঠতে পারে। আমার সকল সম্ভাব্য ফলাফল নিয়ে নমুনা ক্ষেত্র বানাইছিল। ওই নমুনা ক্ষেত্র থেকে একটা ছোট সেট পৃথক করলাম। সেটটা কেমন? জোড় সংখ্যার একটা সেট। একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওঠার চান্স কতটা, এটা একটা সেটকে আলাদা করে ফেললাম। তাহলে এই এ কে কি বলা হবে? এস এর একটা উপসেট না? এ হবে কি এস এর একটা উপসেট। এই যে এ একটা উপসেট বানাইলাম, এটাকে বলা হচ্ছে একটা ঘটনা। এটা একটা কি ঘটনা। অর্থাৎ একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল হতে পারে 2, 4 এবং 6, যে কোনো একটা উঠতে পারে। এই যে জোড় সংখ্যা ওঠার যে আলাদা একটা সেট বলতে পারে, আলাদা একটা সেট,
এটাকে বলা হচ্ছে একটা ঘটনা। কিংবা আমরা বলতে পারি যে 6 উঠতে পারে, একটা ছক্কা নিক্ষেপ করলে 6 তো উঠতে পারে না, 6 উঠতে পারে কিনা, তাহলে এই 6টা হবে একটা ঘটনা। আমরা যে কোনো একটা উপসেট বানাই সেটাই হবে একটা ঘটনা। যেমন বিজোড় সংখ্যা হতে পারে, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে, সবাই একটা কি ঘটনা। তার মানে ঘটনা কিন্তু আমাদের মূলত নমুনা ক্ষেত্রে একটা কি ছোট্ট একটা উপসেট, ছোট একটা জায়গা আর কি। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই পরবর্তীতে লাগবে। ঘটনা, তারপরে হচ্ছে এখানে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, ঘটনা, একটু পরে আসবে দৈব পরীক্ষা। এই যে দৈব পরীক্ষা আছে এখানে, আমি হচ্ছে বইতে এসে সরাসরি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি, এখানে বারবার লেখা আসলে খুবই ঝামেলা। তো দৈব পরীক্ষা কি বলতেছে? দৈব পরীক্ষা না, যখন কোনো পরীক্ষার ফলাফল, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, আগে থেকে জানি আমি যে একটা পরীক্ষা করা হবে, কি কি উঠতে পারে। যেমন আমি পরীক্ষা দিয়ে আসলাম, গণিত পরীক্ষা দিয়ে আসলাম, 100 পাইতে পারি, 90 পাইতে পারি, 85 পাইতে পারি, মোটামুটি জানি শিওর যে এইরকম একটা রেঞ্জের মধ্যে কি থাকবে, ফলাফলটা থাকতে পারে। তো মোটামুটি আগে থেকে জানি একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল। কিন্তু পরীক্ষাটিতে নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা বলা যায় না নিশ্চিত করে। এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। যেমন একটা ছক্কা নিক্ষেপ করা হইলো, একটা কি ছক্কা নিক্ষেপ করা হইলো, এখন এই ছক্কাতে টোটাল 6টা সংখ্যা আছে না, 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এখন কেউ কি বলতে পারবে যে একটা ছক্কা নিক্ষেপ করলে আগে থেকে যে 1 উঠবে নাকি 3 উঠবে নাকি 6 উঠবে, 4 উঠবে না 5 উঠবে? কেউ কি বলতে পারবে? বলতে কিন্তু পারবে না। কিন্তু এটা সবাই বলতে পারবে যে 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 যে কোনো একটা উঠতে পারে। তার মানে আমরা কিন্তু অনুকূল যে ফলাফল বা আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে এই কয়টার মধ্যে একটা যে কোনো একটা উঠবে। তো এই যে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আগের থেকে আসলে কি উঠতে পারে, কিন্তু আমরা জানি কি কি উঠতে পারে, এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। বোঝা গেছে? খুব একটা কঠিন না। কিংবা এই যে এখানে হেড টেলের কথা বলা আছে যে একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড থাকে টেল থাকে, এখন কোনটা উঠবে জানি না, কিন্তু হেড না হয় টেল, একটা তো উঠবে নাকি, এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। এরপরে যাওয়া যাক, পরবর্তীতে কি আছে দেখা যাক। অনুকূল ফলাফল না, এটা খুব একটা সহজ জিনিস। যে কি বলছে, যে কোনো একটি পরীক্ষায়, কোনো একটি পরীক্ষা, একটি ঘটনা, একটু আগে দেখে আসলাম ঘটনাটা আসলে কি। একটি ঘটনা সপক্ষে, মানে ওই ঘটনাটা ঘটার, ওই ঘটনা ঘটার সপক্ষে বা পক্ষে যতগুলা ফলাফল থাকে, যতগুলা ফলাফল বা নমুনা বিন্দু থাকে, সেই নমুনা বিন্দু বা সেই ফলাফল গুলাকে অনুকূল ফলাফল বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? অনুকূল ফলাফল। যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে, একটা ছক্কা যদি আমরা কি করি, নিক্ষেপ করি, তাহলে মোটামুটি 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা উঠতে পারে। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা উঠতে পারে। এই সেটটাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, এখন যদি বলি যে একটা ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা হওয়ার, বিজোড় সংখ্যা কি কি হইতে পারে? যেমন 1 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, টোটাল 3টে সংখ্যা না? তাহলে একটা ছক্কা নিক্ষেপ করা হইলে টোটাল অনুকূল ফলাফল হইতে পারে কয়টা? 3টা। এটাকে আমরা যদি বি সেট দিয়ে প্রকাশ করি, 1 3 5। তো এই যে কোনো নির্দিষ্ট একটা ঘটনা, যেমন বিজোড় সংখ্যা ওঠার একটা, এটা একটা ঘটনা কিন্তু, বিজোড় সংখ্যা ওঠা একটা কি ঘটনা। এই ঘটনার অন্তর্ভুক্ত যে সমস্ত ফলাফল আছে, এই নির্দিষ্ট একটা ঘটনার অন্তর্ভুক্ত যে সমস্ত ফলাফল আছে, সেই ফলাফলগুলাকে বলা হচ্ছে অনুকূল ফলাফল। বোঝা গেল? সহজ জিনিস, খুব একটা কঠিন না কিন্তু। এরপরে যাই, দেখি কি আছে তারপর। সমসম্ভাব্য ঘটনাবলী, এটা যদিও আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে দেখি কি বলছে। মনে করে একটা নমুনা ক্ষেত্র দেওয়া আছে, একটা কি আছে, নমুনা ক্ষেত্র দেওয়া আছে। একটা নমুনা ক্ষেত্রে কিন্তু অনেকগুলা ঘটনা থাকতে পারে। বোঝা গেছে? একটা নমুনা ক্ষেত্রে অনেকগুলা ঘটনা থাকতেই পারে। ঘটনা 1 দিলাম, তারপরে হচ্ছে ঘটনা 2 দিলাম, এবং আরেকটা দিলাম ঘটনা 3। তো এই নমুনা ক্ষেত্রে আন্ডার যদি আমরা 3টা ঘটনা চিন্তা করি, এবং 3টা ঘটনারই কিন্তু সম্ভাবনাটা বের করতে পারি, 3টা ঘটনার আলাদা আলাদাভাবে সম্ভাবনা বের করতেই পারি। ঠিক আছে? তো এখন যদি এমন হয় যে ঘটনা 1-এর যে সম্ভাবনা ধরলাম কত আসবে, 1/5 ধরলাম, তারপর ঘটনা 2-এর সম্ভাবনা বের করে দেখলাম যে 1/5ই আসলো। আবার ঘটনা 3, এটা ওঠার যে সম্ভাবনা বা ঘটনা 3 ঘটার সম্ভাবনা দেখলাম এটা 1/5। যদি 2 বা ততোধিক ঘটনার সম্ভাবনা সমান হয়, তবে এই ঘটনাগুলোকে বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা বলি। যেমন আমরা যদি হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করি, একটা যদি কি করা হয়, ছক্কা নিক্ষেপ করা হয়, এখন যদি বলি যে 1 ওঠার সম্ভাবনা কত, একটা ছক্কা নিক্ষেপ করলে 1 ওঠার সম্ভাবনা কত, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ঘটনা। 1/6 আসবে।
তারপর যদি বলি যে 5টা সম্ভাবনা কত, 5টা সম্ভাবনা, এটাও আসবে 1/6। তাহলে এখানে একটা ঘটনা যার সম্ভাবনা হচ্ছে 1/6, আবার এটা একটা ঘটনা 5টা সম্ভাবনা, এটাও কত 1/6। দুইটা ঘটনার সম্ভাবনা কি সমান না? তাহলে 1 ওঠার ঘটনা এবং 5 ওঠার যে ঘটনা, সেই দুটাকে কি বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা বলি। মানে সহজ কথায় দুইটা ঘটনা যদি সম্ভাবনা সমান হয় তাদেরকে পরস্পরে সমসম্ভাব্য ঘটনা বলি বলা হবে, এই আর কি। এরপরে আসি দেখি সরল ঘটনা। সরল ঘটনা জিনিসটা কি? যে ঘটনার উপাদান সংখ্যা 1, আর কিছুই না, জাস্ট এইটুকু বললেই শেষ। যে ঘটনার উপাদান সংখ্যা কত? 1, এটাই হবে সরল ঘটনা। যেমন যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি, একটা ছক্কা নিক্ষেপ করলে মোটামুটি 6টা কি আসতে পারে, ফলাফল আসতে পারে না? 1 2 3 অনুকূল ফলাফল করে 6টা, একটা ছক্কা নিক্ষেপ করলে 4 5 এবং কত 6। এখন এখান থেকে 1 ওঠার যে ঘটনা বা 2 ওঠার যে ঘটনা, সেটা যদি আমি আলাদা করে লিখি, যেমন এ দ্বারা প্রকাশ করি, 2 ওঠার ঘটনা 2, তাহলে এই যে একটা ঘটনা আলাদা করে বানাইলাম, এটা কিন্তু একটা ঘটনা, উপসেট না, এটা উপসেট একটা, একটা ঘটনা 2 ওঠার ঘটনা, তাহলে একেই বলা হবে সরল ঘটনা। মাত্র একটা উপাদান থাকবে, আর কেউ থাকবে না। তেমনি ভাবে আরো থাকতে পারে যে বি দিলাম, 5 ওঠার ঘটনা দিতে থাকতে পারে 5, এটাকে বলা হবে কি সরল ঘটনা। এখন সরল ঘটনা যদি একটা উপাদান থাকে তাহলে যৌগিক ঘটনা হতে পারে না, যৌগিক ঘটনা। তাহলে অর উপাদান কয়টা থাকবে? অবশ্যই 2 বা ততোধিক থাকবে। এরপরে আছে যৌগিক ঘটনা। আগের মতো একটা উদাহরণ দিয়ে ফেলি, যে ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6, মোটামুটি 6টা সংখ্যা উঠতে পারে, বা এই কোলাই হচ্ছে আমাদের কি অনুকূল ফলাফল। এখন যদি বলি যে জোড় সংখ্যা ওঠার ঘটনা কেমন হতে পারে, জোড় সংখ্যা ওঠার ঘটনা এ দিয়ে প্রকাশ করি, 2 4 6 না, জোড় সংখ্যা উঠতে পারে বা জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করবো, তখন কি জোড় সংখ্যা যে অনুকূল ফলাফলগুলো আলাদা করতে হবে না, 2 4 6। তো এই যে 2 4 6 একটা ঘটনা বানাইলাম, যেহেতু উপাদান সংখ্যা 2 এর অধিক, সেহেতু এটাকে বলা হচ্ছে যৌগিক ঘটনা। এই যৌগিক সরল এগুলো আসলে দরকার নেই আমাদের, এমনি জাস্ট আলোচনা করা আছেই আর কি। এরপর আসি সম্পূর্ণ ঘটনা। এই সম্পূর্ণ ঘটনা জিনিসটা কি? যে কোনো ঘটনাকে সম্পূর্ণ ঘটনা বলা হবে যদি ওই ঘটনাটা ঘটার চান্স অবশ্যই অবশ্যই থাকে। এটা কিরকম? যে মনে করলাম একটা ছক্কা নিক্ষেপ করলাম, আবার আগের মতো ছক্কা নিক্ষেপ করলাম 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এই যে ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা নিক্ষেপে আমরা কিন্তু শিওর না আসলে কোন সংখ্যাটা উঠবে। এই 6টার মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠতে পারে, তাই না? যে কোনো একটা সংখ্যা উঠতে পারে। এখন আমি যদি 1 কে আলাদা করে একটা ঘটনা বানাই, 2 কেও আলাদা করে দিই, 3 কেও আলাদা করে দিই, খেয়াল করি তো এই যে 1, এই যে 2, এই যে 3, কিংবা এই যে 4 কিংবা 5, প্রত্যেকটা কি যে কোনো একটা উঠতে পারে না? কিন্তু আমরা তো শিওর না, কিন্তু উঠবে তো নাকি? এমন না যে একটা ছক্কা নিক্ষেপ করলে কোনোদিনও 1 উঠবে না, এরকম সম্ভব? সম্ভব তো না। তার মানে 1 উঠতে পারে, 2 উঠতে পারে। তো এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, প্রত্যেকটাকে পৃথকভাবে বলা হচ্ছে এক একটা সম্পূর্ণ ঘটনা, কারণ এদের মধ্যে যে কোনো একটাই ঘটতে পারে। তো সমস্ত একটা নির্দিষ্ট নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে সমস্ত যত সম্পূর্ণ ঘটনা আছে, সবাই মিলে একটা পরিপূর্ণ নমুনা ক্ষেত্র তৈরি হয়। সম্পূর্ণ ঘটনা মিলে একটা কি তৈরি করে? নমুনা ক্ষেত্র তৈরি করে। বোঝা গেছে? 1 থেকে 6 পর্যন্ত সবাই মিলে একটা কি করবে? পরিপূর্ণ পরিপূর্ণ একটা নমুনা ক্ষেত্র তৈরি করবে। এরপরে আসি, এরপর মানে স্বাধীন ঘটনা দেওয়া আছে, স্বাধীন, অধীন, বর্জন এবং অবর্জন, অবর্জনশীল না। তো এই 4টা জিনিস অবশ্যই অবশ্যই খুবই মনোযোগ সহকারে মানে বুঝতে হবে আর কি। স্বাধীন, অধীন, বর্জনশীল এবং অবর্জনশীল, কারণ এটা দিয়ে আসলে আমাদের সমস্ত ম্যাথ করতে হবে। প্রথমে আসি স্বাধীন। স্বাধীন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট নাকি একদমই পুরাপুরি কেউ কারোর উপরে নির্ভরশীল না, সবাই নিজের মতো। তো স্বাধীন ঘটনা কেমন জিনিস? অবশ্যই এখানে কিন্তু 2 বা ততোধিক ঘটনা থাকতে হবে, একজনের মধ্যে কোনো স্বাধীন হবে না। যেমন একটা পৃথিবী আছে, পৃথিবীতে দেশই আছে একটা, ও স্বাধীন হোক অধীন হোক কার কি যায় আসে, কোনো সমস্যা তো নাই, ও নিজের নিজের মতো। বোঝা গেল? অনেকটা এরকম আর কি। তবে যেমন হতে পারে 2টা দেশ 3টা দেশ একজন আরেকজনের আন্ডারে কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে একজন অধীন, এরকমটা আর কি। তো স্বাধীন ঘটনা জিনিসটা কি? যে ধরো 2টা ঘটনা আছে বা 3টা ঘটনা আছে, এখন আমি নাম দিলাম এ ঘটনা এবং বি ঘটনা, ঠিক আছে? এ ঘটনা এবং বি ঘটনা। এখন এখানে এই যে ঘটনা আছে, এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা ঘটবে কি ঘটবে না, বা ঘটুক, ও কিভাবে ঘটে ঘটুক, ও কোনো রকম ভাবেই বি এর উপরে প্রভাব ফেলতেছে না। কিংবা বি যে ঘটবে,
বি যে ঘটবে, একটা যে ফলাফল আসবে, সেই ফলাফলটা আবার এ যে ঘটনা আছে সেই ঘটাকে কোনো রকম প্রভাব ফেলতেছে না। তাহলে এক্ষেত্রে এ এবং বি পরস্পরকে কি বলা হবে? স্বাধীন। দুটা ঘটনা একদমই স্বাধীন, ওদের মধ্যে কোনো রকম সম্পর্ক নাই। এখানে সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে, কোন পরীক্ষার সাথে দুই বা ততোধিক ঘটনাকে স্বাধীন বলা হবে যদি একটি ঘটার সম্ভাবনা অন্যগুলি ঘটার বা না ঘটার উপর নির্ভর না করে। এখানে এ ঘটবে কি ঘটবে না, বি ঘটবে কি ঘটবে না, দরকার নেই, কোন রকম প্রভাবই ফেলবে না। তাহলে এই ক্ষেত্রে এ এবং বি পরস্পরকে কি বলা হবে? স্বাধীন ঘটনা। যেমন স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা কি কি উদাহরণ দিতে পারি? এবার একটা ছক্কা নিক্ষেপ করবো, একটা মুদ্রা নিক্ষেপ করবো, ঠিক আছে? একটা মুদ্রা নিক্ষেপ করা হলে, একটু ভালো করে বুঝো কিন্তু, একটা মুদ্রা নিক্ষেপ করা হলে হেড উঠতে পারে, টেল উঠতে পারে, তাই না? হেড উঠতে পারে, টেল উঠতে পারে, ঠিক আছে? এবার আমি কি করলাম? একটা ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ করলাম, কি করতে পারে? এক উঠতে পারে, দুই উঠতে পারে, তিন উঠতে পারে, চার উঠতে পারে, পাঁচ উঠতে পারে এবং ছয় উঠতে পারে। এখন যদি বলি যে একটা মুদ্রা নিক্ষেপ করা হইলে এবং একটি ছক্কা নিক্ষেপ করা হইলে মুদ্রাতে হেড ওঠার যে সম্ভাবনা এবং ছক্কাতে জোড় সংখ্যা ওঠার যে সম্ভাবনা, এরা কি পরস্পরের সাথে কোনোভাবে কি সম্পৃক্ত? আমি একটা মুদ্রার উপরে নিক্ষেপ করলাম, ধরলাম হেড উঠল, একটা সম্ভাবনা পাইলাম, হাফ আসবে আর কি, সবাই জানি মোটামুটি। এখন ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ করলাম, জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা অনুকূল কয়টা? তিনটা, আর টোটাল কয়টা? ছয়টা, তাহলে 3/6 আসবে। এখন এই যে হেড যে উঠলো, সেই হেড কি এসে এখানে মানা করবে যে 2 উঠিস না বা 4 উঠিস না? ওর কি কোনো প্রভাব আছে এখানে যে হেড উঠুক না টেল উঠুক? এখানে 2, 4, 6 ওটার কোনো চান্স আছে? ওর কোনো প্রভাব আছে এখানে? নাই কিন্তু। তাহলে এখানে মুদ্রা নিক্ষেপে হেড ওঠার যে ঘটনা এবং জোড় সংখ্যা ওঠার যে ঘটনা, এরা পরস্পর কি স্বাধীন, এরা পরস্পর স্বাধীন। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে হালকা হইলেও। কোনো রকম প্রভাব নাই। ও কি উঠবে উঠুক, মুদ্রাতে কি ওঠে উঠুক, ছক্কাতে কি ওঠে উঠুক, এটা সম্পূর্ণরূপে কি একদম ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, পরস্পরের সাথে কোনো রকম সম্পর্ক নাই। তো এই টাইপের ঘটনাকে বলা হচ্ছে, অবশ্যই 2 জন বা 3 জন থাকবে, এই টাইপের ঘটনাগুলোকে বলা হবে স্বাধীন ঘটনা। তো এখানে যে নোট দিয়ে রাখছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে পি এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমি বলতেছি কিভাবে হয় এটা, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা শুধুমাত্র স্বাধীন ঘটনার ক্ষেত্রে, শুধুমাত্র স্বাধীন ঘটনার ক্ষেত্রে যদি দুইটা ঘটনা থাকে, এ এবং বি দুটা ঘটনা থাকে, তবে ওই দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা, দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা হবে দুইটা ঘটনা পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনা গুণফল। অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এও ঘটবে বিও ঘটবে, এ এবং বি এও ঘটবে বিও ঘটবে, দুইজনকে একই সাথে ঘটতে হবে, এইটার যে সম্ভাবনা সেটা হবে দুইজনের পৃথক পৃথক সম্ভাবনা গুণফল। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করি তো, আমাদের যে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি যে আসবে, তার থেকে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই মানটা কি ছোট হবে না? অবশ্যই ছোট হবে এই মানটা। যেমন আমি যদি বলি যে একটা মুদ্রাতে হেড ওঠার সম্ভাবনা হাফ এবং জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা হাফ, এবং আমি যদি বলি যে মুদ্রাতে হেড, ছক্কাতে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত একত্রে, এবং এবং মুদ্রাতে হেড এবং ছক্কাতে জোড় সংখ্যা, মানে আমি মুদ্রাও নিক্ষেপ করবো, ছক্কাও নিক্ষেপ করবো, এটা মূলত অনেকবার নিক্ষেপ করবো আর কি, একবারের জন্য না কিন্তু। একই সাথে এখানে হেড উঠতে হবে, একই সাথে এখানে জোড় সংখ্যা উঠতে হবে। তখন আমরা কি করতাম? 19-এ করতাম, মনে আছে কিনা, যে এটা এবং এটা পরস্পর গুণ করে দিতাম না? এটা কখন করতাম? যখন এবং বলতো, যখন এবং বলা হয় কি তখন গুণ করে দিতাম। কিন্তু তখন কিন্তু আর জানতাম না যে এরা স্বাধীন নাকি অধীন, এটা কিন্তু না জেনেই গুণ করে ফেলতাম। আর আমাদের কিন্তু 19-এ হচ্ছে স্বাধীন ঘটনা ছাড়া দিতই না, এত কঠিন কোনোদিনও দিত না। সেজন্য সবগুলোকে গুণ করা মানে ফলে উত্তর কিন্তু ঠিকঠাক ভাবেই দিছিল আর কি। বোঝা গেছে এটা? তাহলে দুটো ঘটনা যদি স্বাধীন হয়, তাদের মধ্যে যখন আমরা ইন্টারসেকশন বের করব, তখন তাদেরকে পরস্পর গুণ করে দিলেই হয়ে যায়। কিন্তু যখন দুইটা ঘটনা অধীন হয়, তখন সরাসরি গুণ করে দিলে কিন্তু হয় না। এটা আমরা একটু পরে বলতেছি আবার, যেমন এর পরে আসতেছি এটাতে দেখি। এখানে কি বলছি যে যদি কোনো দুইটা ঘটনা এমন হয় যে একটার উপরে আরেকটা নির্ভর করে, একটার উপরে আরেকটা নির্ভর করে, তবে সেই ঘটনাকে বলা হচ্ছে অধীন বা নির্ভরশীল ঘটনা। বুঝছো? যেমন উদাহরণ হিসেবে কি দিতে পারি? আবার আগের মতোই, আবার আগের মতো দিলাম আমি। মনে করলাম একটা মুদ্রা নিক্ষেপ করলাম, একটা মুদ্রা নিক্ষেপ করলাম, তো মুদ্রাতে উঠলো হেড এবং উঠলো টেল,
দুইটার যে কোনো একটা উঠতে পারে। এবার একটা ছক্কা নিক্ষেপ করলাম। তো বললাম কি, যে ছক্কাতে আগে আছে অনুকূলগুলো লিখে ফেলি। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3, 4, 5 এবং কত, 6 উঠতে পারে, তাই না? এখন যদি বলা হয়, এখন যদি আমি বলি যে মুদ্রাতে হেড উঠতেই হবে, মুদ্রাতে হেড অবশ্যই অবশ্যই কি করতে হবে, উঠতেই হবে। এবং সেই সাপেক্ষে অতঃপর এই ছক্কাতে জোড় সংখ্যা উঠতে হবে। ছক্কাতে কি সংখ্যা উঠতে হবে, জোড় সংখ্যা উঠতে হবে। অর্থাৎ এখানে হেড যে আছে না, এটা ওঠাই লাগবে, এখানে যদি এই ঘটনাতে প্রকাশ করি, আর জোড় সংখ্যা ওঠার যে ঘটনা সেটা আমি বি দিয়ে প্রকাশ করি, এখানে এ কে অবশ্যই কাজ করতেই হবে, এ অবশ্যই ঘটতেই হবে, এবং তারপর আবার বি ঘটতে হবে। এ না ঘটলে বা এ ঘটলে তারপরে বি ঘটতে হবে। সেই সাপেক্ষে একত্রে ঘটার সম্ভাবনা কত নির্ণয় করো। তো এখানে এ যে ঘটনা, যেমন হেড আগে উঠতেই হবে, হেড ওঠার পরে তারপরে এখানে ছক্কাতে 2, 4, 6 কোনটা ওঠে উঠুক, মানে এখানে একটা এ ঘটনা ঘটতেই হবে এবং তার সাপেক্ষে আমাদের বি একটা ঘটনা ঘটতে হবে। তো এই ক্ষেত্রে বলা হবে এ এবং বি পরস্পর কি অধীন ঘটনা, একটা আন্ডারে আরেকটা ঘটতেছে এরকম। তো এটা একটু বেশি কঠিন মনে হলে আরেকটা উদাহরণ দেখি। এই যে বইতে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। মনে করো, আচ্ছা বইয়ের উদাহরণটা বাদ দিই, আরেকটা উদাহরণ দিই আমি। যে উদাহরণ হিসেবে কি দেবো, একটা ব্যাগের থলি মনে করলাম যে একটা ব্যাগ আছে। তো এটি ব্যাগে ধরলাম 10টা হচ্ছে কালো বল আছে, 10টা ব্ল্যাক বল আছে এবং 5টা ধরলাম রেড বল আছে, ঠিক আছে? টোটাল 15টা বল এখানে আছে। এবার আমি যদি প্রথমবার বা প্রথম ধাপে একটা বল তুলে ফেলি এখান থেকে, একটা বল এখান থেকে তুলে ফেললাম মনে করলাম, ঠিক আছে, একটা বল তুলে ফেললাম, তাহলে এই যে প্রথম যে বলটা, সেটা কালো হওয়ার সম্ভাবনা কত, 10/15, তাই না? 10/15 কালো হওয়ার সম্ভাবনা 10/15। এবার এই যে বলটা তুললাম আমি, সেই বলটা বেগে এই ব্যাগের মধ্যে পুনরায় রাখি নাই, ওটা বাইরেই রেখে দিছি, ওটার প্রতিস্থাপন করি নাই ওটা। এখন যখন পরবর্তীতে আমি আরেকটা বল তুলবো এখান থেকে, পরবর্তীতে আরেকটা যে বল তুলবো, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা 5/, লাল আছে ধরলাম 5টা, নিচে কত, একটা কমে গেছে না, 14টা না? এখন আরেকটা কথা চিন্তা করি, যে আমি একটা বল তুললাম এখান থেকে, সেই বলটা, এটা আলাদা কিন্তু পুরোপুরি আলাদা ঘটনা আর কি, 10/15 হইতে পারে কালো হওয়ার সম্ভাবনা। এবং যেই বলটা আমি তুললাম সেই বলটা আবার রেখে দিলাম ভিতরে, আবার কি করলাম, রেখে দিলাম। এখন লাল হওয়ার সম্ভাবনা কত, আবার তুলবো একটা, আবার তুললে লাল হওয়ার সম্ভাবনা কত, 5/15 না? ভালো করে খেয়াল করি, এটা 9-10 ছিল ম্যাথগুলা। তো এই যে আমরা প্রথমবার চিন্তা যখন করলাম যে একটা ব্ল্যাক তুললাম, স্থাপন করি নাই বা পুনর্স্থাপন বা রেখে দেই নাই, বলটাকে বাইরে রেখে দিলাম, আবার একটা তুললাম, এবং সেইটার কালো হওয়ার যে সম্ভাবনা, এটা হচ্ছে স্থাপন না করি। এবং আমি যদি একটা বল তুলে আবার রেখে দিই, আবার তুলি, সেই ক্ষেত্রে কালো হওয়ার যে সম্ভাবনা, এই মানটা কি সম্পূর্ণ পৃথক না, সম্পূর্ণ কি আলাদা না? তাহলে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় বল তোলার সময় যে ঘটনা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রথমটার উপরে নির্ভর করতেছে, প্রথম ঘটনার উপরে কি করতেছে, নির্ভর করতেছে। অর্থাৎ কমে গেছে কিন্তু একটা, ওর উপরে সম্পূর্ণের উপরে নির্ভর অবশ্যই করতেছে এখানে। কিংবা আমরা যদি প্রথমটার ক্ষেত্রে আর একটা উদাহরণ দিই, একটা কালো উঠাইলাম, রাখি নাই আর, আবার একটা কালো উঠাইলাম, তার সম্ভাবনা কত, 9/14 আসবে। এটা কি সম্পূর্ণরূপে নির্ভরশীল না? অবশ্যই নির্ভরশীল। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আবার একটা কালো উঠাই, স্থাপন করি, তাহলে আবার কালো হওয়ার সম্ভাবনা কত, 10/15 না? সব সময় কি থাকতেছে, একই থাকতেছে না? তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে উদাহরণগুলো দিলাম আমি, এই ক্ষেত্রে ঘটনাগুলো পরস্পর কিন্তু অধীন, একটা আরেকটার উপর নির্ভরশীল। আর দ্বিতীয় ক্ষেত্রে সম্পূর্ণ ঘটনাগুলো স্বাধীন, কেউ কারো উপরে নির্ভরশীল না। তো এই গেল হচ্ছে স্বাধীন এবং অধীন। এখন সেটা কথা বলি আমি, যে যখন যখন ম্যাথে এবং সম্পর্ক বলবে, এবং বের করতে বলবে, অর্থাৎ ইন্টারসেকশন, দুইটা ঘটনা একই সাথে ঘটবে, এই কথাটা বলবে যখনই, অর্থাৎ প্রবাবিলিটি অফ এই ইন্টারসেকশন বি বের করতে বলবে, এটা এবং এটাও ঘটবে, ওটাও ঘটবে, তখন আমাদের কি প্রবাবিলিটি অফ এই ইন্টারসেকশন বি বের করতে হবে না? ঠিক তখনই আমরা দেখব যে এ এবং বি ঘটনা দুইটা যে আছে না, ওরা স্বাধীন নাকি অধীন, এটা অবশ্যই দেখতে হবে। যদি স্বাধীন হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। বোঝা গেছে? যদি স্বাধীন হয় তখন এটা অবশ্যই দেখতে হবে যে ওরা স্বাধীন নাকি অধীন।
যদি স্বাধীন হয় সেই ক্ষেত্রে এটা, যদি অধীন হয় তখন কি হবে? এই সূত্রগুলো পরে আবার দেখাচ্ছি আমি, সমস্যা নাই, তখন আরো বিস্তারিত বলবো না। এই ইন্টারসেকশন বি যদি অধীন হয় সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ, এটা জাস্ট এমনি লিখে রাখতে পারো আপাতত, এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা। এটা পরে বোঝাচ্ছি আমি, আপাতত এরকমই থাক। এটাকে বলা হচ্ছে অধীন ঘটনার জন্য যখন আমরা ইন্টারসেকশন বের করবো, দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা, তখন ফর্মুলাটা আসবে ঠিক এরকম। এরপরে যাই, এরপর আমরা বর্জনশীল ঘটনা আছে দেখি। বর্জনশীল বা পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা জিনিসটা কি? যে কোনো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট দুই বা ততোধিক ঘটনায় একটি ঘটলে অপরটি ঘটতে না পারে বা একটি ঘটবে না, তাহলে তাদেরকে পরস্পর বর্জনশীল ঘটনা বলা হয়। এই বর্জনশীল এবং অবর্জনশীল অবশ্যই কিন্তু ভালো করে বুঝতে হবে এটাও, নাহলে কিন্তু সমস্যা পড়ে। যেমন আমরা সহজ উদাহরণ দিয়ে বোঝাই, যে উদাহরণ কি হিসেবে দিব, একটা ছক্কা দিয়ে দিই, তাহলে একটা ছক্কা নিয়ে করলে অনুকূল ফলাফল কি কি হতে পারে? 1, 2, 3, 4, 5 এবং 6 না, এদের মধ্যে যে কোনো একটা উঠতে পারে। এবার যদি বলি যে জোড় সংখ্যা হওয়ার ঘটনা কেমন হতে পারে, এই কল দিলাম 2, 4, 6, 2, 4 এবং কত 6। আর বিজোড় সংখ্যা হওয়ার ঘটনা কেমন হতে পারে, বি কল আলাদা একটা সেট না, 1, 3, 5। তাহলে জোড়ও হইতে পারে, আবার কি হইতে পারে, বিজোড়ও হইতে পারে। এবার মনে করো ছক্কা নিক্ষেপ করলাম এবং ছক্কাতে 4 উঠছে, ছক্কাতে কি উঠছে 4। আবার ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা 3 উঠছে 3। ভালো করে খেয়াল করি তো, আমার এই যে ঘটনা ঘটার যে সম্ভাবনা, যে এই ঘটনার যে নমুনা বিন্দুগুলো আছে বা যে কোনোটা যে উঠবে তার যে পসিবিলিটি, এই যে ঘটনাটা যে ঘটলো, 4 যে উঠলো, এই 4 কি এখানে ওটা সম্ভব? এই ঘটনাতে আমার যে এই ঘটনা চিন্তা করলাম জোড় সংখ্যা উঠবে, যে সংখ্যাটা উঠবে জোড় সংখ্যা হিসেবে, বা এই ঘটনাতে যে ঘটনাটা ঘটবে, এই সেটে যেটা ঘটবে, ঠিক অনুরূপ সেম ঘটনা কি এখানে ঘটতে পারবে? এখানে 6 উঠছে, এখানে কি 6 উঠতে পারবে? পারবে না তো। তাহলে এখানে একটা ঘটনা ঘটলো, কিন্তু ওই ঘটনা এখানে এই সেট আর ঘটলো না, এখানে ঘটলো কিন্তু এখানে ঘটলো না। এ একটা ঘটনা, বি একটা ঘটনা, ওর সাথে আর কোনো রকম সম্পর্কই নাই। ওখানে কি ঘটে ঘটুক, 4 ওঠে না 6 ওঠে, কিন্তু ওই নমুনা বিন্দুগুলা বি বিন্দুতে বা বি সেটে কখনোই ওঠা সম্ভবই না। তবেই একমাত্র আমরা এ এবং বি পরস্পরকে বর্জনশীল বলতে পারবো। এ এবং বি পরস্পর কি বর্জনশীল বলা যাবে। এটা খুব একটা কঠিন কিন্তু না, সহজ জিনিস। এখানে যেটা উঠবে এটা সেখানে উঠবে না, এখানে যেটা উঠবে সেখানে এটা উঠবে না। এখানে 3 আছে, এখানে 3 উঠতে পারবে? সম্ভব? এটা সম্ভব তো না। তাহলে এ এবং বি কে বলবো আমরা বর্জনশীল। তো বর্জনশীল বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন রকম সাধারণ নমুনা বিন্দু থাকবে না, কমন থাকবে না। অর্থাৎ আমরা যখন এ ইন্টারসেকশন বি বের করবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ মানটা কি থাকবে? শূন্য থাকবে। এ মানটা কি শূন্য থাকবে, কোন রকম কমন নাই। তবে একমাত্র বলতে পারবো ঘটনা দুটা পরস্পর বর্জনশীল। এটা কেমন, আমরা যদি ভেন চিত্রতে অঙ্কন করি, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কত বি, এটা এ এবং এটা কত বি, এবং এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এদের মধ্যে কোনো কমন পার্ট আছে? নাই তো, কোনো কমন পার্ট নাই। তবে এ এবং বি কে আমরা পরস্পর বর্জনশীল বা পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে পারি, ঠিক আছে। আর পরস্পর, আচ্ছা এটা পরে দেখাচ্ছি আমি, আগে হচ্ছে এটা দেখি একটু। আচ্ছা বর্জনশীল অবর্জনশীল তুলে নেয় নাকি? আচ্ছা আমি সরি আর কি, যে তুলতে ভুলে গেছি। পুরো ঘটনা নিশ্চিত ঘটনা, ওটা হচ্ছে তুলতে সম্ভবত ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি জাস্ট বলতেছি অবর্জনশীল জিনিসটা কি। বইতে একটু সংখ্যাটা দেখে নেব কষ্ট করে। অবর্জনশীল ঘটনা না, আবার আগের মতো একটা ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ করলাম। ছক্কা নিক্ষেপে মোটামুটি কি কি অনুকূল ফলাফল আসতে পারে? 1, 2, 3, 4, 5 এবং কত 6, ঠিক আছে। এবার যদি বলি যে জোড় সংখ্যা আসার যে একটা ঘটনা বা আলাদা একটা সেট বানাতে পারি না, এ জোড় জোড় 2, 4, 6। এবারে বিয়ের মধ্যে দিলাম আমি কত দেবো, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে 3 দ্বারা একটা ছক্কা নিক্ষেপ করলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার এটা একটা আলাদা ঘটনা, তাই না? তাহলে 3 হইতে পারে, 6 হইতে পারে। ভালো করে দেখি তো, এখানে এই ঘটনার মধ্যে 6 ওঠার যে পসিবিলিটি, বা 6 তো উঠতে পারে না, 6 তো উঠতে পারে তাই না? ধরলাম 6 উঠলো, একটা ঘটনা ঘটলো, এখানেও 6 উঠতে পারে কিনা? অবশ্যই উঠতে পারে। এখানেও ঘটলো, এটা 6 উঠলো, এখানে উঠলো, এখানে উঠিছে, এখানে উঠছে, 6 এখানে উঠলো, এখানে উঠলো। তাহলে এই ঘটনাতে একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা এখানে ঘটা সম্ভব, এখানেও 6 ওঠা সম্ভব। তবে আমরা এ এবং বি কে বলতে পারি পরস্পর কি অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে।
এক্ষেত্রে যদি আমরা ভেন চিত্র অঙ্কন করি তবে এদের মধ্যে কমন একটা পার্ট থাকবে, এরকম কমন একটা কি পার্ট পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেল? এবার কিন্তু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল 0। তাহলে বর্জন এবং অবর্জন কেমনে বের করব? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সাধারণ নমুনা বিন্দু থাকবে না, কোনো সাধারণ নাই, কোনো কমন নাই। এবং অবর্জনশীলের ক্ষেত্রে কমন অবশ্যই থাকবে, যেমন 6 কমন না, এখানেও 6 আছে, এখানে 6 আছে, তাহলে এ এবং বি কে আমরা অবর্জনশীল ঘটনা বলবো। এটা তো মনে রাখা খুবই সহজ, তাই না? সহজ তো। তো একটু আগে দেখলাম যখন এ ইন্টারসেকশন বি, কোথায় দেখলাম? এই যে এখানে দুটো সূত্র দেখছিলাম স্বাধীন এবং অধীনের ক্ষেত্রে। এখন দেখব ইউনিয়নের ক্ষেত্রে, যখন আমাদের এবং বের করতে বলবে, এবং এটাও ঘটবে, এটাও ঘটবে, এবং এটাও ঘটতে পারে, মানে ঘটতেই হবে দুটো একসাথে, তবে আমরা চেক করবো যে স্বাধীন নাকি অধীন। স্বাধীনের ক্ষেত্রে এই সূত্র, অধীনের ক্ষেত্রে এই সূত্র। এখন যদি বলে যে ইউনিয়ন বের করতে, মানে অথবা, এবার যদি বলে অথবা এ অথবা বি, এ অথবা বি, এটাও ঘটবে অথবা এটা, যে কোনো একটা, দুইটার যে কোনো একটা, কিংবা দুটো একই সাথে ঘটতে পারে, বা দুটোর যে কোনো একটা ঘটলেও চলবে। সেই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করব। যদি যদি ঘটনা দুটা অবর্জনশীল হয় তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান, প্রবাবিলিটি অফ এ, এই ঘটনা আলাদা করে ঘটার সম্ভাবনা প্লাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে? তবে এখানে যেহেতু একটা কমন পার্ট থাকে, কমন পার্টটা বিয়োগ করে দিতে হয়, অর্থাৎ পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আর কি, এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? এটা হচ্ছে অবর্জনের ক্ষেত্রে, অবর্জনশীলের ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই করব যখন এ অথবা বি বের করতে বলবে তখন। এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যদি ঘটনা দুটা বর্জনশীল হয়, বর্জনশীলে কি দেখলাম? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 0 ছিল না, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি থাকবে, অবশ্যই শূন্য থাকবে, তাই না? তো যদি বর্জনশীল হয় সেই ক্ষেত্রে এ ইউনিয়ন বি এর যে মান, সেটা জাস্ট দুজনে যোগফল করে দিলে হয়ে যায়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এইটুকুই, বোঝা গেছে? খুব একটা কিন্তু কঠিন না, সহজ কাজ। এটা হচ্ছে বর্জনের ক্ষেত্রে। আবারও বলতেছি, যদি দুইটা ঘটনা বা তিনটা ঘটনা, এটা কিন্তু শুধু দুইটার জন্য না, তিনটার জন্য কাজ করে, তিনজন চারজনের জন্য অবশ্যই কি করে, কাজ করে। তো যদি অথবা বের করতে বলে দুইটা ঘটনা, এটা অথবা এটা ঘটার সম্ভাবনা বের করো, তখন চেক করব যে ঘটনা দুটা বর্জন নাকি অবর্জন, বর্জনশীল নাকি অবর্জনশীল, কমন আছে না কমন নাই। যদি কমন থাকে সেই ক্ষেত্রে আমার সূত্র হবে এটা, যদি কমন না থাকে সেই ক্ষেত্রে সূত্র হবে এটা। এটা পরে আবার আলোচনা করবো না, সমস্যা নাই, সামনের দিন আবারও আছে এটা, এটা এখানে শেষ এমন না। এখন হচ্ছে পূরক ঘটনা। এটা একদমই সহজ জিনিস, একদমই সহজ জিনিস। ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ করলাম, 1 2 3 4 5 6 উঠতে পারি। তাহলে জোড় সংখ্যা দিয়ে আমি আলাদা একটা সেট বানাইলাম, জোড় সংখ্যা ওঠার যে ঘটনা 2 4 6। তো এই যে ঘটনাটা বানাইলাম, এই ঘটনার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে এখানে নমুনা ক্ষেত্রে বা ইউনিভার্সাল সেটে যত সমস্ত বিন্দু আছে, বাকি নমুনা বিন্দুগুলা, সেটা দিয়ে আমি আরেকটা নমুনা ক্ষেত্র বানাইলাম, সরি আরেকটা ঘটনা বানাইলাম 1 3 5। যদি এরকম হয় যে এদেরকে বাদ দিয়ে, কোনো একটা ঘটনার উপাদানকে বাদ দিয়ে বাকি উপাদান সমস্ত নিয়ে নতুন একটা সেট বানাইলাম, তবে এই যে ঘটনা বা এই যে সেট, এই যে ঘটনা, সেই ঘটনার, এই ঘটনাকে পূরক ঘটনা বলা হয়। এরা পরস্পর কি পূরক ঘটনা বলা হবে। এই পূরক ঘটনাকে এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। বোঝা গেল? আর পূরক ঘটনার ক্ষেত্রে আমাদের হচ্ছে এ ঘটনা ঘটার যে চান্স বা প্রবাবিলিটি অফ এ, এবং এর পূরক যে ঘটনা সেটা ঘটার যে চান্স, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এই দুটা ঘটনা ঘটার যে চান্স বা প্রবাবিলিটি, এই দুটা যোগ করলে 1 থাকে, সর্বদা 1 থাকে। এটা অবশ্যই খেয়াল রাখবো, কারণ সামনে লাগবে ম্যাথ করার সময়, এটা অবশ্যই কি প্রয়োজন হবে। তারপর আরেকটি জিনিসপত্র আছে এখানে, যে পূরক ঘটনার ক্ষেত্রে কোনো কমন নাই, কিন্তু পূরক ঘটনা কোনো রকম কমন নাই, পূরক ঘটনা কোনো রকম কমন নাই, এরা কিন্তু পরস্পর বর্জনশীল ঘটনা। এই ক্ষেত্রে আমাদের এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, নাম্বার অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট 0, কিছুই নাই। কিংবা আমরা যদি এটা হচ্ছে সরাসরি সেট বের করতে চাই, এটাকে ফাঁকা সেট দিয়ে প্রকাশ করতে পারি। এবং আমরা যদি ইউনিয়নটা বের করি, যেহেতু কোনো কমন নাই, আবার খেয়াল করি তো এদেরকে বাদ দিয়ে আমি বাকি সবাইকে লিখছি না, তাহলে আমি যদি এদেরকে এবং এদেরকে নিয়ে সেটটা গঠন করি, তাহলে কি আমার পুনরায় আমার যেটা ছিল আর কি, বাপ মা যেটা ছিল সেটা ফিরে আসবে না। তার মানে এ এবং এ কমপ্লিমেন্ট যদি ইউনিয়ন বের করি,
আমার সেই আবার ইউনিভার্সাল সেটটা সেটা ফেরত আসবে। বেশ, বোঝা গেল? এরপরে সামনে যাই, সামনে কি আছে দেখি। এরপর মনে হয় কি এটা নিশ্চিত ঘটনা না, এটা সহজ জিনিস। যে যদি কোনো একটা এক্সপেরিমেন্টে যদি কোনো একটি ঘটনা অবশ্যই ঘটে, তবে তাকে বলা হবে নিশ্চিত ঘটনা, যেটা অবশ্যই ঘটবে। এবং নিশ্চিত ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি, যে ধরলাম প্রবাবিলিটি অফ এস দিতে পারি, এটা অবশ্যই কি থাকবে, 1 থাকবে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি কি থাকবে, 1 থাকবে। বোঝা গেল? যেমন সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা, পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত, 1। সূর্য তো পূর্ব দিকে উঠবে, তাই না? এখন কি আমাদের দিন সেদিক দিয়ে পশ্চিম দিকে উঠবে আর কি, উল্টা কাজ হয়ে যাবে, ওটা বাদ দিলাম। কিন্তু আপাতত সূর্য তো পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠার যে ঘটনা বা সম্ভাবনা সেটা কত, 1। ওই দিক ছাড়া কত ওঠেই না। তারপর আরো হইতে পারে কেমন, যে লাস্ট লাইন যেটা বলা আছে, যে ছেলেদের দৌড় প্রতিযোগিতা একটা ছেলের প্রথম হওয়ার ঘটনা কত। একটা ছেলে প্রথম, কথা হচ্ছে অনেকগুলো ছেলে দৌড়াইলো। এখন এখানে কি কোনো মেয়ে প্রথম হইতে পারবে? সম্ভব তো না। কিংবা অনেকগুলো মেয়ে দৌড়াইলো বা খেলা হইলো, এখন সেখানে কি কোনো ছেলে প্রথম হইতে পারবে? সম্ভব তো না। তো এখানে একটা ছেলের প্রতিযোগিতা হইলো, একটা ছেলের প্রথম হইতে পারবে, অবশ্যই হবে। এটা একটা নিশ্চিত ঘটনা। যদি বলি যে 10 জন ছেলে দৌড়াচ্ছে, এখন একটা ছেলে প্রথম হওয়ার সম্ভাবনা কত, এখানে 10/10। 10টা ছেলের মধ্যে যে কোনো একজন প্রথম হইতে পারে, 10/10, 1 থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। এবার আসি পরবর্তীতে অসম্ভব ঘটনা মনে আছে, যেই ঘটনা কোনোদিনও ঘটবে না, যেই ঘটনা কোনোদিনও ঘটবে না, সেই ঘটনাকে বলা হচ্ছে কি, অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা শূন্য হয়। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা কি হয়, শূন্য হয়। তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন সূর্য পশ্চিম দিকে ওঠার যে ঘটনা সেটা সম্ভাবনা নাই, কোনোদিনও উঠবে না, এটা সম্ভাবনা শূন্য। তার পূর্ব দিকে অস্ত যাবে, এটাও শূন্য। সূর্য উত্তর দিকে উঠবে, এটাও শূন্য, সম্ভাবনা নাই, এটা অনিশ্চিত ঘটনা, অসম্ভব, ঘটবেই না। তবে আরো কি কি হইতে পারে, একটা ছক্কা নিক্ষেপ করছি, ছক্কাতে 10 উঠেছে, ছক্কাতে কি উঠছে, 10। পরীক্ষা কিন্তু বলতে পারে যে একটা ছক্কা নিক্ষেপে 7-8 ওঠার সম্ভাবনা কত, শূন্য। বোঝা গেল, শূন্য। তারপর আরো কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যে একটা ছেলেদের প্রতিযোগিতা হলে, অনেকগুলা ছেলে দৌড়াইলো, এবং এই ছেলেদের প্রতিযোগিতায় একটা মেয়ে প্রথম হওয়ার সম্ভাবনা কত, শূন্য। দৌড়াইলো ছেলে, মেয়ে কি প্রথম হইতে পারবে, সম্ভব, এটা সম্ভব না। কত হবে, শূন্য। তো এখান থেকে কিন্তু এমসিকিউ হইতে পারে। এমসিকিউটা কেমন, যে বলতে পারে যে 10 জন বালক, ছেলে মেয়ে দিলে তো ওই যে বাংলা বানানটা আর কি চোখে পড়বে, কিন্তু বালক বালিকা ছাত্রছাত্রী দিলে কিন্তু চোখে পড়বে না, পরীক্ষায় খুব দ্রুত চোখ বুলাইলে কিন্তু চোখে আর পড়বে না। যেমন বললো যে 10 জন বালক একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, একটা কি দৌড় প্রতিযোগিতা হইলো। এখন বলল যে একজন বালিকার, যে কোনো একজন বালিকার প্রথম হওয়ার সম্ভাবনা কত। এখন 10 জন বালক, এখানে কোনো বালিকা আছে, 0 জন, তাহলে 0/10 না, উত্তর কিন্তু শূন্য হবে আর কি। এখন তাড়াতাড়ি তাড়াহুড়া চটে আবার পড়তে গিয়ে 10 জন বালক, ওটা বালক পড়ে ফেলে 1/10 দাগায় আসো না, 1 দাগায় আসো না, 10/10 আর কি, এটা কিন্তু শূন্য হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। এরপর দেখি, সামনে যাই, সম্ভাব্যতার পরিমাপ। তো এটা খুবই সহজ, যে কি বলছে, সম্ভাব্যতার পরিমাপ না, অর্থাৎ আমরা সম্ভাবনা কিভাবে বের করবো, কিভাবে গাণিতিকভাবে পরিমাপ করবো আর কি। যে ধরি এই একটি ঘটনা দেওয়া আছে, এই একটি ঘটনা বা এই ঘটনা ঘটার সম্ভাবনা, এ ঘটার সম্ভাবনা, এটাকে আমরা প্রবাবিলিটি অফ এ দিয়ে প্রকাশ করতে পারি, যে এই একটা ঘটনা সেটা ঘটবে কিনা তার চান্স কতটা, বা এটা সম্ভাবনা কতটুকু, ঘটার সম্ভাবনা কতটুকু, তার প্রবাবিলিটি অফ এ ইকুয়াল, নিচে থাকবে হচ্ছে সম্ভাব্য ফলাফল, অর্থাৎ আমার যে নমুনা ক্ষেত্রের মধ্যে একটা সেট হবে এ, একটা নমুনা ক্ষেত্রে ধরলাম এস, সেই এস এর মধ্যে একটা সেট কত, এ। বোঝা গেছে? তাহলে এখানে এস এর যতগুলো নমুনা বিন্দু আছে সবাই মিলে কি হবে, একটা সম্ভাব্য ফলাফল কি কি উঠতে পারে। উপরে থাকবে হচ্ছে অনুকূল ফলাফল, মানে আমি কি নিয়ে পরিমাপ করতেছি, কার সম্ভাবনা বের করতেছি, কোনটা ওঠার বা কি ঘটার সম্ভাবনা বের করবো, সেগুলাই হবে অনুকূল ফলাফল। অর্থাৎ উপরে থাকবে হচ্ছে এ এর নমুনা বিন্দুগুলা, নিচে থাকবে হচ্ছে এস এর নমুনা বিন্দুগুলা। উপরে থাকবে নাম্বার অফ এ, এর ঘটনা আছে, সেই ঘটনার টোটাল উপাদান সংখ্যা থাকবে উপরে, আর নিচে থাকবে নাম্বার অফ এস, টোটাল
অনুকূল ফলাফল সম্ভাব্য ফলাফল যতগুলো হইতে পারে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। যেমন বলতে পারে এটা ছক্কা নিক্ষেপ করলাম, জোড় সংখ্যা উঠতে পারে কি কি হতে পারে, 2 4 6 না। আবার টোটাল মানে কি কি হইতে পারে আমাদের হচ্ছে সম্ভাব্য কি কি উঠতে পারে একটা ছক্কা নিক্ষেপ করা হলে, 1 2 3 4 5 6 না। তাহলে এই ক্ষেত্রে 6 কি বলে এ ওঠার যে সম্ভাবনা বা এ ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ, এই মানটা কি থাকবে 3/6 না। মানে এ এর মধ্যে টোটাল নমুনা বিন্দু 2 উঠতে পারে, 4 উঠতে পারে, 6 উঠতে পারে, যে কোনো একটা। আশা করি 3 জন। উপরে বসবে অনুকূল ফলাফল নাম্বার অফ এ, আর নিচে এস, এসে কয়টা সম্ভাব্য ফলাফল আছে, কয়টা 6টা। এই হবে আমাদের কি প্রবাবিলিটি অফ এ। বোঝা গেছে আশা করি, সহজ জিনিস। আর আমাদের সম্ভাবনা এই পরিমাণটা সবসময় 0 থেকে 1 পর্যন্ত হয়, 0 থেকে 1 পর্যন্ত হয় প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ যে কোনো ঘটনার সম্ভাবনা 0 এবং 1 এই রেঞ্জের বাইরে কখনো যাবে না। 0 এবং 1 সমানও কি হইতে পারে। বোঝা গেল? এরপরে আসি, দেখি কি আছে সামনে। এরপর হচ্ছে তাস। এই তাসের পরিচয়টা দেখবো। তারপরে হচ্ছে উদাহরণ 1, নমুনা ক্ষেত্র তৈরি পদ্ধতি, উদাহরণ 2। এই উদাহরণ করে 2 করে আজকের মতো আমাদের শেষ। বোঝা গেল? এখন আছে তাসের পরিচয়। তো তোমরা হচ্ছে তাস কোনোদিন খেলছো কিনা জানি না। এটা মূলত হচ্ছে এমনি নিজেরাও খেলা হয় এটা, তবে কিন্তু জুয়াতে কিন্তু প্রচুর খেলা হয় তাস। জুয়াতে দেখবা প্রচুর খেলা হয়, অনেক জায়গায় রাস্তাঘাটে দেখবা, বাইরে যে ফুটপাতে খেলে কিন্তু তাস খেলে। তা আমি হচ্ছে তাসে শুধুমাত্র এই যে কল ব্রিজ একটা খেলা আছে, কল ব্রিজ এটাই পারি, সবচেয়ে ইজি একটা খেলা কল ব্রিজ। এখন অনেকে হয়তো পারে, অনেকে পারে না, অনেকে আবার তাস নামও শোনা নাই, অনেকে দেখাও নাই কিরকম হয়। তো তাসে হচ্ছে টোটালি 52টা কার্ড থাকে। এখানে সবকিছু পরিচয়গুলো অবশ্যই ভালো করে শিখতে হবে, সবকিছু ভালো করে শিখতে হবে, কারণ এটা কিন্তু নাম দিয়ে দিয়ে দিবে। এই যে হরতন, রুইতন, চিরতন, কালো, লাল, তারপর হচ্ছে ডায়মন্ড বলতে পারে, ক্লাব, এরা ইংলিশে বলতে পারে, বাংলাও বলতে পারে, তারপর হচ্ছে রাজা বলতে পারে বা জ্যাক, এরকম বলে আর কি। তো সরাসরি কিন্তু এভাবে বলে দিবে। তো সেজন্য অবশ্যই সবগুলো নামগুলা ভালো করে জানতে হবে, না হলে কিন্তু ম্যাথ করতে পারবো না, আবার এই ঝামেলা। তো তাসে টোটাল হচ্ছে 52টা কার্ড থাকে। তাসে টোটালে কয়টা? 52টা কার্ড থাকে। মূলত 52টা কার্ড দিয়ে খেলা হয়, কিন্তু তাসের প্যাকেটে দেখবা 54টা 55 বা 56টা কার্ড থাকতে পারে। তবে খেলা হয় মূলত কয়টা দিয়ে? 52টা দিয়ে। তো 52টা কার্ডের মধ্যে অর্ধেক কার্ড হচ্ছে কালো রঙের, অর্ধেক কার্ড কালো, এবং অর্ধেক কার্ড হচ্ছে লাল। লাল কার্ড এবং কালো কার্ড, বোঝা গেল? লাল এবং কালো। তো এই কালোটা হচ্ছে 26টা থাকবে, এবং লাল কার্ড থাকবে 26টা। বোঝা গেছে? দুটাই কি থাকবে? 26টা করে কার্ড থাকবে। তো এই কালোর মধ্যে আবার, কালোর মধ্যে 26টা, এই অর্ধেক থাকবে 13টা, বাকি অর্ধেক 13টা। তার মধ্যে এই 13টাকে বলা হবে স্পেডস অথবা ইস্কাপন। ইস্কাপন বাংলায় বলা হয় ইস্কাপন বা স্পেড, ইংলিশে বলা হয় 13টা কার্ড। এবং বাকি কালো 13টা কার্ড এদেরকে বলা হয় চিরতন বা ক্লাবস। নিচে হচ্ছে আমি চিত্র আঁকায় রাখছি। এই যে নিচে সবার নিচেরটা, এই যে এটা, এই যে এই লাইনটা, এটা অন্য কালিতে দেখায় না, অন্য কালিতে দেখাচ্ছি। এই যে এই কার্ডগুলা, এই যে এই কার্ডগুলা, এই কার্ডগুলা, এই কার্ডগুলা হচ্ছে বলা হবে স্পেড। বোঝা গেছে? স্পেড বা আমাদের কি বলে ইস্কাপন। ইস্কাপন এই যে পান পাতার মতো, পান পাতার মতো আছে না, এই যে এটা একটা পান পাতার মতো আর কি, এই যে এরকম। এটা কি পানের, পান পাতার বোর্ডার থাকে না, আর এটা হচ্ছে পানের পাতা, অনেকটা পান পাতার মতো আর কি। এটা হবে আমাদের স্পেস অথবা ইস্কাপন। তাহলে এরকম মোট কটা থাকবে? টোটাল 13টা। তারপরে এই যে পাতার মতো আছে না, পাতা পাতা, ছোট ছোট পাতা, ঘাসের পাতা, এগুলোকে বলা হয় চিরতন। এটার নাম কি? চিরতন। এরা থাকবে 13টা। তারপর এই যে হার্ট, হার্টের মতো শেপ আছে না একটা, এই যে লাভ, লাভ উল্টা, পান পাতার উল্টা আর কি, এই যে লাভ। তো এই লাভটাকে বলা হচ্ছে, এই যে লাভগুলাকে বলা হবে কি? হার্ট বা হরতন। যদি বাংলা নাম না মনে থাকে এভাবে মনে রাখতে পারো, যে হার্ট লাল রং, সুন্দর করে আছে না, হার্ট লাল রং। এবং এই যে হার্ট, হট, হট থেকে হরতন, এভাবে মনে রাখতে পারো। তারপর বাকি লালের 26টা অর্ধেক হবে হচ্ছে হরতন। এটা হচ্ছে এখানে 13টা বা লিখি নাই কেন, মানে খেয়াল ছিল না আর কি, দেখি নাই মনে হয়। তো এখানে হচ্ছে থাকবে হরতন থাকবে 13টা, এবং আমাদের রুইতন থাকবে কয়টা? 13টা। রুইতন হচ্ছে এই যে উপরে এগুলা, এই যে ডায়মন্ডের মতো শেপ, যে এরকম ডায়মন্ডের মতো শেপ, এগুলোকে বলা হচ্ছে কি? রুইতন। বাংলা নাম কি? রুইতন। তো এখানে 13টা কার্ড, এই প্রত্যেকটা 13টা কার্ড, এখানে যে 13টা কার্ড, ডায়মন্ড 13টা, ইস্কাপন 13টা, চিত্তন 13টা, হরতন 13টা, রুইতন 13টা,
এই 13টা কার্ডকে একত্রে বলা আছে এক একটা শুট, এক একটা কি শুট বলা হয়। তাহলে আমাদের কার্ডে টোটাল কটা শুট থাকতে পারে? 4টা। টোটাল 4টা শুট থাকতে পারে প্রতি শুটে। প্রতি শুটে টোটাল আমাদের কয়টা কার্ড থাকবে? টোটালি 13টা কার্ড থাকবে। তাহলে প্রতি শুটে, এটা লিখে দিই, প্রতি শুটে 13টা কার্ড থাকে, 13টা কার্ড থাকে। লেকিন ম্যাথে লাগতে পারে আর কি। আমি সবকিছু বলে দিচ্ছি, যত কিছু আর কি জানা প্রয়োজন আছে সবকিছু বলে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে তাসে মোট 52টা কার্ড, 26টা কালো লাল। কালোর মধ্যে 13টা হচ্ছে ইস্কাপন, 13টা চিত্তন। লালের মধ্যে 13টা হচ্ছে হরতন, 13টা কি রুইতন। এবার আসি প্রত্যেকটা 13টা কার্ডের আবার একই রকম কি বলবো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কেমন? যেমন প্রত্যেকটা শুটের মধ্যে একটা কার্ড থাকবে যে কার্ডের উপরে এ দেখা থাকে, এ উপরে থাকে, নিচে এটা এ উল্টা দিকে থাকে আর কি, উল্টা দিকে এভাবে লেখা থাকে এ। বোঝা গেল? এই এ মানে হচ্ছে এস। এ মানে কি এস, বা বাংলা যাকে টেক্কা বলা হয়, বাংলাকে কি টেক্কা বলা হয়। এখানে এস এর বাংলাটা লিখে দিই আমি। এস এর বাংলাটা হচ্ছে কি টেক্কা। বোঝা গেল? ম্যাথে এস বলবে না, টেক্কা বলবে। টেক্কা বলে দিবে যে টেক্কা ওটা সম্ভাবনা কত, এ বলে দিবে। তাহলে টোটালি আমাদের 52টা কার্ডের মধ্যে টেক্কা কয়টা থাকবে? 4টা। টেক্কা টোটালি কয়টা? টেক্কা মোট থাকবে কয়টা? 4টা। এটা হচ্ছে 4 দিয়ে দিই, 4টা। বোঝা গেল? টেক্কা টোটাল 4টা। তার মধ্যে কালোদের মধ্যে টেক্কা থাকবে 2টা এবং লালের মধ্যে টেক্কা থাকবে কয়টা? 2টা। বোঝা গেল? প্রত্যেকটা শুটেই কিন্তু একটা করে এস আছে বা টেক্কা আছে। তারপর একটা কার্ড থাকবে হচ্ছে যেটাকে বলা হয় জ্যাক। এই যে জে লেখা থাকবে, জ্যাক, যে লেখা থাকবে সেটাকে কি বলা হচ্ছে? জ্যাক। আমি হচ্ছে কার্ড ধার করে আনলাম একটা ফ্রেন্ডের থেকে, তো আমি দেখাচ্ছি এখানে আছে জ্যাক কোনটা। তো ল্যাপটপের ক্যামেরা খুবই খারাপ, আসলে দেখা যাবে কিনা জানি না। তো দেখতে পাচ্ছ না, এই যে এটা হচ্ছে জ্যাক। বোঝা গেল? এটা হচ্ছে হ্যাঁ জ্যাক। তো এটা ডায়মন্ডের জ্যাক আর কি। এটা হচ্ছে ডায়মন্ডের জ্যাক। এটা কোনটা? এই যে এই কার্ডটা, এই যে এই কার্ডটা আছে না, এই কার্ডটা হচ্ছে ডায়মন্ডের জ্যাক। এরকম একটা কার্ড থাকবে। তারপর এটা গেল জ্যাক। তারপর হচ্ছে কুইন থাকবে একটা, কুইন। কুইন বলতে রানী নাকি? কুইন বলতে কি রানী। একটা কার্ডে কুইন লেখা থাকে, কিউ, এটাকে হচ্ছে কুইন বলা যাবে, রানী। তারপর একটা কার্ডে থাকবে হচ্ছে রাজা, কে, কিং, কিং, এই যে কিং। একটা কার্ড থাকবে রাজা। তাহলে টোটালি আমাদের এ থাকবে, জে থাকবে জ্যাক, কে থাকবে কিং, এটা থাকবে তো কুইন। তাহলে একটা শুটের মধ্যে 4টা কার্ড চলে গেল। এবং এই কার্ডগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে থাকবে আর কি, প্রত্যেকটা শুটেই কিন্তু থাকবে, প্রত্যেকটা শুটেই এই কার্ডগুলো 4টাই থাকবে। এবং 4টা গেল, তাহলে বাকি 9টা থাকে না? বাকি আরো 9টা থাকে। তো এই 9টা কার্ডকে 2 থেকে 10 পর্যন্ত নাম্বারিং করা হয়। 2 থেকে কোন পর্যন্ত? 10 থেকে নাম্বারিং করা হয়। অর্থাৎ আমাদের এই যে এরকম টোটাল হচ্ছে দেখা যাচ্ছে কিনা, টোটাল আরো 9টা কার্ড থাকবে। যে 9টা কার্ডে হচ্ছে 2 থেকে কোন পর্যন্ত? 10 পর্যন্ত নাম্বারিং করা থাকে। বোঝা গেল? এরকম আরো 9টা কার্ড থাকবে। তা এইদিকে 9টা কার্ড 2 থেকে 10 পর্যন্ত, ওদিকে এ, জে, কে, কে, এই 4টা কার্ড মিলে টোটাল 9টা। এরকম প্রত্যেকটা শুটেই টোটাল 13টা করে কার্ড থাকবে। 13টা কার্ড মিলে একটা শুট। তাহলে ইস্কাপনে 13টা, চিরতনে 13টা, হরতনে 13টা, রুইতনে 13টা। এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইস্কাপনের একটা টেক্কা থাকবে। ইস্কাপন বা স্পেড, ইস্কাপনের টেক্কা কোনটা? এই যে এইটা, এই যে পানের পাতার মতো আর কি যেটা, সেটা হচ্ছে ইস্কাপনের টেক্কা। ওটাকে বলা হবে ইস্কাপনের কি টেক্কা। তারপর লিখে দেবো নাকি এটা? এটা হচ্ছে ইস্কাপনের টেক্কা। ইস্কাপনের টেক্কা আর কি, ইস্কাপনের টেক্কা। তারপর হচ্ছে চিত্তন কোনটা? চিত্তনের টেক্কা থাকবে একটা, চিত্তনে যে এটা চিত্তনের টেক্কা, এটা হলো চিত্তনের টেক্কা। তারপর যদি বলে চিত্তনের রাজা কোনটা? এই যে এই কার্ডটা, এই কার্ডটা, এই যে লাল রঙেরটা, এটা হবে হচ্ছে চিরতনের রাজা। লিখে দিই, এটা হচ্ছে চিরতনের রাজা। বোঝা গেল? এখন যদি বলি যে কালোর রাজা কয়টা, বা কালো রঙের রাজা কয়টা? 2টা। কালো রঙের রাজা কিন্তু কয়টা? 2টা। কিং কয়টা? 2টা থাকবে। বোঝা গেল? কালো তো আছে 26টা, তার মধ্যে একটা শুট, এই একটা শুট, প্রতি শুট একটা করে রাজা। তাহলে রাজা টোটাল কয়টা? 2টা। আর পুরা 52টা কার্ডে 4টা শুটে টোটাল 4টা রাজা থাকবে, 4টা কুইন থাকবে, 4টা জ্যাক থাকবে, 4টা এস বা টেক্কা থাকবে। তারপর হরতনে যদি বলি জ্যাক কোনটা? হরতনের জ্যাক, হরতন কই গেল? হরতন কি হার্ট না? হার্ট, এই যে
এটা হচ্ছে হরতনের কি জ্যাক, বোঝা গেল? হরতনের জ্যাক। তবে হরতনের রাজা কোনটা? এই যে এটা, এটা হচ্ছে হরতনের কি রাজা, বোঝা গেছে? ঠিক এমনি ভাবে প্রত্যেকটারই রাজা, রানী, জ্যাক এবং এস থাকবে এবং 2 থেকে 10 পর্যন্ত টোটাল 9টা কার্ড থাকবে, বোঝা গেল? তো মোটামুটি হচ্ছে কার্ড, এই যে পরিচিতি গেল আর কি, কার্ডের পরিচিতি এইটুকুই, আর তেমন কিছু নাই। তো যারা হচ্ছে কার্ড খেলছো আগে, এরা চেনার কথা, সবকিছু চেনা উচিত। আমরা ম্যাথে যাই, উদাহরণ 1 দেখি কি বলছে এখানে, যে 52টি তাসের প্যাকেট। 52টি তাসের প্যাকেট বলতে একটা প্যাকেটে 52টা তাস আছে। এটা 52 একদম বলে দেওয়া অবশ্য কারণ আছে, কারণ প্যাকেটে কিন্তু 54, 55, 56টা থাকে। অতিরিক্ত কার্ডগুলো জোকার হিসেবে থাকে আর কি, ওগুলো মাঝে মধ্যে লাগে, আমি জানি না কি দরকারি লাগে, কোনোদিন প্রয়োজন হয় নাই আমার, মানে খেলার সময় আমি দেখি নাই। যাই হোক দেখি, তো 52টি তাস আছে ধরো, 52টি তাস আছে। এখন এই 52টা তাসের মধ্যে 3টা তাস বের করা হইলো, জাস্ট 3টা তাস। তুমি একবারই বের করো কিংবা পরপর বের করো, সমস্যা নাই। 3টা তাস কি করে উঠাই ফেলেছো। এখন এই 3টা তাস বের করা হইলে তাস তিনটাই রাজা হওয়ার সম্ভাবনা কত বের করো। 3টা তাসকে কি হইতে হবে? রাজা হইতে হবে, এর সম্ভাবনা কত? তাহলে আমি যে তাসগুলা যে উঠাবো রাজা যে হবে এমন কোনো গ্যারান্টি আছে? যেমন 2 উঠতে পারে, 3 উঠতে পারে, বা আবার 2 উঠতে পারে, এরকম উঠতে পারে না, 2 2 3 উঠতে পারে কিনা, এরকম অনেকগুলা সম্ভাব্য ফলাফল হইতে পারে। হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। তো এই ম্যাথটা মোট 2 ভাবে করা যায়। আমি প্রথমটা হচ্ছে একটা নিয়মে করাই, যে প্রথম উপায়টা দেখি, তারপর আরেকটা নিয়ম করাচ্ছি। এই উপায়টা হচ্ছে আমরা 90-কে ব্যবহার করতাম আর কি, 90-কে ব্যবহার করতাম। তো প্রথম উপায়ে ধরো তাসের প্যাকেটে 52টা কার্ড আছে, কিন্তু ছোট করে দিই, তাসের প্যাকেটে মোট 52টা কার্ড আছে, 52টা। তো যখন আমি 52টা কার্ড থেকে প্রথম কার্ডটা উঠে ফেলবো, প্রথম কার্ডটা কি করবো, এখান থেকে উঠাই ফেলবো, সম্ভাবনা না, সম্ভাবনা, এটাকে প্রবাবিলিটি অফ কিং দিয়ে দিই, কে কে কে, মানে 3টায় কিং উঠতে হবে আর কি। আচ্ছা এখানে কিন্তু টোটালি 4টা কিং থাকবে, 4টা, টোটাল 4টা কিং থাকবে ভিতরে। তাসের প্যাকেটে মোট 4টা রাজা থাকে। ওই যে হরতন, রৈতন, নিষ্কাপন আর কি চিত্তন, 4টাই একটা একটা করে রাজা থাকবে। তার মধ্যে একটা রাজা উঠার সম্ভাবনা কত? প্রথমবার, এটা প্রথমবার, প্রথমবার আমি একটা কার্ড উঠাইলাম ভিতর থেকে, একটা রাজা উঠলো, একটা রাজা উঠে গেল। তাহলে এখন ভিতরে বা এই যে একটা রাজা উঠবে তার সম্ভাবনা কত? 4/52 না? সবাই জানি তো নাকি 4/52? ঠিক আছে, তবে আমাদের 3টা কার্ড তুলতে হবে, 3টাকে রাজাই হইতে হবে। তা আমি যখন একটা কার্ড উঠাইলাম, একটা রাজা ধরলাম উঠলো, তার সম্ভাবনা 4/52 বের করলাম। এখন কি কার্ডের মধ্যে বা প্যাকেটের মধ্যে একটা কার্ড কমে গেল না, 51টা না? এবং আমি ধরলাম যে একটা কিং চলে গেছে, নাই? তাহলে এখন ভিতরে কিং আছে কয়টা? 3টা না? ভিতরে 3টা কিং আছে, বোঝা গেল? ভিতরে 3টা কি কিং আছে। এখন আমি এখান থেকে আবার একটা কার্ড উঠাবো, আবার একটা। এখন যদি আমি আবার একটা কার্ড উঠাই এবং ওইটাকে যদি রাজা হইতে হয়, ওইটাও যদি রাজা হইতে হয়, সেই ক্ষেত্রে আমার তার সম্ভাবনা কত? 3/51 না? 3/51, কার্ড আছে 51টা, রাজা আছে 3টা, তার মধ্যে একটা উঠবে, তার সম্ভাবনা কত? 3/51, তাই তো নাকি? এখন একটা উঠাইলাম, এখন কার্ড কটা করে থাকবে আর ভিতরে? 50টা না? 50টা, একটা কিং চলে গেল, আর বাকি কটা কিং থাকবে? 2টা না? ভিতরে আরো 2টা কিং আছে ধরলাম, আরো 2টা কিং ভিতরে পড়ে আছে। আবার একটা কার্ড বের করলাম, এইটাকেও রাজা হইতে হবে আবার, তাহলে তার সম্ভাবনা কত? 2/50, 2/50। এই হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেল? এটা একটু হিসাব করে দেখি কত আসে। তাহলে 4/52 ইন্টু 3/51 ইন্টু 2/50 না? এটা হচ্ছে 1/5525, 1/5525। এটা হচ্ছে আমাদের উত্তর, এটাই কি সম্ভাবনা। তো এটা একটা মানে ইজি প্রসেস গেল, সহজ একটা উপায়। আরো একটা উপায় আছে, সহজ উপায়, দেখি এটা একটু দেখে ফেলি। দ্বিতীয় উপায়, এটা হচ্ছে আমরা কম্বিনেশন দিয়ে করবো আর কি, বিন্যাস এবং সমাবেশ, বিন্যাস দিয়ে না, সমাবেশ দিয়ে, সমাবেশ দিয়ে করব। কি জন্য বিন্যাস এবং সমাবেশের মধ্যে সমাবেশ দিয়ে করতেছি? কারণ বিন্যাসে আমাদের কি বলে, পারমুটেশনে, পারমুটেশন কি বলে, যে কোনো কিছুকে কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায়। যেমন কি উদাহরণ দিব, ধরো যে ক্যাট, তো এই 3টা অক্ষরকে কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায়। ক্যাট একটা হইতে পারে, টিএসি হইতে পারে, টিসিএ হইতে পারে, তারপরে আর কি হইতে পারে, উম আরো হইতে পারে না, এটিসি বা এসিটি, এরকম অনেকগুলো হইতে পারে না? টোটাল 6টা শব্দ বানানো যাইতে পারে। তো 3টা থেকে আমি 3টা 3টা করে নিচ্ছি, সেক্ষেত্রে পারমুটেশন 6 আসছে। কিন্তু
আমাদের কম্বিনেশন কি বলে? জাস্ট একটা গ্রুপ না, বাছাই করা সংখ্যা না, বাছাই করা গ্রুপ না একটা। যেমন সি, এ এবং টি, এই তিনটা মিলে একটা কি গ্রুপ না? এদেরকে উল্টাপাল্টা করা যাবে না, ওরা নিজের একটা গ্রুপ হয়ে আছে। ওদেরকে আবার পারমুটেশন করতে চাইলে ওটা বেড়ে যায় আরো। তাহলে কম্বিনেশন হচ্ছে জাস্ট গ্রুপ বা বাছাই করা, তিনজনের একটা কি গ্রুপ। এরকম টোটাল কয়টা গ্রুপ সম্ভব, এটা বলা হচ্ছে কম্বিনেশন। আর পারমুটেশন হচ্ছে প্রথমে উল্টাপাল্টা করানো যায়, এর অর্ডারটা কোনো সমস্যা নাই, কে আগে আসুক কে পরে আসুক কোনো সমস্যা নাই। তো এখানে আমরা যখন যখন 52টা কার্ড থেকে, ধরো মনে করো 52টা কার্ড থেকে তিনটা উঠে ফেললো, তিনটা কার্ড একবারে হতে পারে, তিনটা কার্ড উঠে ফেললাম, তিনটা কার্ড নাই। এখন এই তিনটা কার্ড যে আমি উঠাবো, তিনটাকে যে রাজা হবে, তিনটাই কিং হবে আর কি, তিনটাই রাজা যে হবে, এটা কি বলছে যে এই আমি যে তিনটা কার্ড উঠাবো, ধরো তিনটা কার্ড এরকম আছে, আমি হচ্ছে একটা কাজ করি, তিনটা কিং হচ্ছে আলাদা করে ফেলি, তাহলে সহজে বুঝতে পারবো আর কি। একটা কিং পাইলাম, তারপর হচ্ছে আরেকটা কিং পাইলাম, লালের দুটা কিং পাইছি, এদিকে হচ্ছে কালোর একটা কিং, লাস্টে আরেকটা কিং, চারটা কিং আলাদা করে ফেলছি। তো এই যে কার্ডে টোটালি হচ্ছে চারটা কিং থাকে আর কি। এই হচ্ছে টোটাল আমার চারটা কিং, বোঝা গেছে, চারটা কিং। এখন এই যে চারটা কিং আমি উঠাবো, ধরো তিনটা কিং উঠাইলাম, তিনটা তিনটা কিং আমি উঠাইছি। এখন এই তিনটা কিং ওঠানোর ক্ষেত্রে তোমার কিন্তু বলে নাই যে ঠিক অর্ডারটা এরকম হওয়া লাগবে, যেমন শুরুতে লাল উঠছে, তারপরে কার্ডটা হওয়া লাগবে কত কালো, পরেরটা ঠিক এই যে আমার এটাই হইতে হবে, ইস্কাবন হইতে হবে, এটা কেন বলে নাই। এখন তিনটায় কার্ড আমি উঠাইলাম, তিনটা কার্ডের তিনটা রাজা হইলেই হয়েছে, কে কার উপরে থাকবে কে কার নিচে থাকবে কোনো সমস্যা নাই। এটাকে আমার উল্টাপাল্টা করতে বলে নাই, একটা পর একটা করতে কিন্তু বলে নাই, সাফল করতে বলে নাই, বোঝা গেল? তিনটা কার্ডের মধ্যে তিনটা রাজা হইলেই হয়েছে, আর কিচ্ছু হইতে হবে না, কে উপরে থাকলো কে পরে থাকলো কোনো সমস্যা নাই। তার মানে তিনটা রাজা একটা গ্রুপ। চারটা রাজা ছিল, টোটাল চারটা রাজা ছিল, সেই চারটা রাজা থেকে তিনটা রাজাকে নিতে হবে, তিনটা রাজাকে কি করতে হবে, বাছাই করে নিতে হবে। এটা কে কার আগে আসছে কে কার পরে যাচ্ছে কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে আমরা পারমুটেশন ইউজ করব না, এখানে কি কম্বিনেশন ইউজ হবে, বোঝা গেল? টোটাল পাশের কার্ডগুলো থেকে তিনটা কার্ড তুলবো আমি, তিনটা রাজা হবে, কে কার আগে আসবে কে কার পরে আসবে সমস্যা নাই, তিনটা রাজা উঠলেই চলবে। তো দেখি এটা কিভাবে সলভ করা যাইতে পারে। সহজ, একদম সহজ জিনিস। এটা যখন দুই বা ততোধিক বলবে তখন আর কি, তখনই এটা একজনের জন্য হয়, পারমুটেশন সব ক্ষেত্রে ইউজ করা যায়, খুবই সহজ একটা উপায়। তো প্রবাবিলিটি অফ তিনটাই কিং না, তিনটাই কিং হওয়ার সম্ভাবনা নিচে থাকবে হচ্ছে অনুকূল, অনুকূল সম্ভাবনা, অনুকূল অনুকূল আছে হচ্ছে 52টা কার্ড, 52টা কার্ড আছে আর কি, 52টা কার্ড আছে, এখানে তিনটা উঠাবা, কয়টা, তিনটা। তাহলে অনুকূল কি কি হইতে পারে, বা অনুকূল, অনুকূল টোটাল গ্রুপ কয়টা হইতে পারে, তিনটা যে উঠাবো 52টা থেকে তিনটা কি বাছাই করবো না, 52টা থেকে তিনটা বের করে আনবো। তাহলে 52টা কার্ড কত উপায়ে বাছাই করা যায়, সাজানো না কিন্তু, সাজানো না, বাছাই করা যায়, বাছাই বাছাই। তাহলে 52 C3 না, কম্বিনেশন 52টা থেকে কয়টা নেওয়া যায়। যেমন যদি কম্বিনেশন একান্ত না পড়ায় থাকে, আমি আরেকটা উদাহরণ দেখাই। যেমন কি বলবো এটা পরে দেখতেছি। মনে করো একটা ওয়ার্ড লিখলাম বার্ড, BIRD, ঠিক আছে? তো এই যে বার্ড একটা ওয়ার্ড লিখলাম, আমি বললাম কি যেখান থেকে তিনটা করে সংখ্যা নাও, নিয়ে নতুন একটা শব্দ বানাও, নতুন একটা শব্দ কত উপায় বানানো কিংবা সাজানো যায় এটা বললাম। তাহলে কি কি হইতে পারে দেখি, BIR একটা হইতে পারে, তোর BRI হইতে পারে, তারপরে ঠিক একইভাবে অনেকগুলো আসবে তো, RIB, RBI এরকম হইতে পারে কিনা, ইচ্ছা মতো সাজাও, ইচ্ছা মতো। আবার এরকম হইতে পারে BRD, আবার এরকম হইতে পারে যে BDR। তো এই যে আমরা ইচ্ছা মতো উল্টাপাল্টা করতেছি, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটা বানাইলাম ওইটাকে উল্টাপাল্টা করতেছি, উল্টাপাল্টা করতেছি, এটাকে বলা হচ্ছে পারমুটেশন বা বিন্যাস, কতভাবে সাজানো যায়। এবার যদি বলি আমি সমাবেশ, কত উপায়ে বাছাই করা যায়, কত উপায়ে একটা আলাদা গ্রুপ বানানো যায়, গ্রুপগুলোকে উল্টাপাল্টা করো না আর। যেমন যদি বলি চারটা থেকে তিনটা করে নাও, একটা হতে পারে BIR, একটা হতে পারে IRD, একটা হতে পারে BRD। আর কি হওয়া সম্ভব, চারটা থেকে তিনটা না, তার মানে 4C3, তাহলে হচ্ছে 3 2 6, 3 4 12 24, 6 4 6 আরেকটা হতে পারে, আরেকটা, আরেকটা কোনটা হতে পারে, BID একটা হতে পারে, BID। তাহলে আমরা চারটা থেকে তিনজন তিনজন করে নিব, তিনটা করে ওয়ার্ড নিব, নিয়ে টোটাল চারটা গ্রুপ বানানো সম্ভব, চারটা গ্রুপ বানানো সম্ভব। এইবার যদি বলি আমি যে চারটা লেটার আছে,
4টা লেটার থেকে 3টা লেটার উঠাও, 4টা থেকে 3টা লেটার উঠাও, সেই ক্ষেত্রে 3টা লেটার কত উপায় উঠতে পারে? টোটাল 4 উপায় উঠতে পারে না? টোটাল অনুকূল ফলাফল কয়টা? 4টা। সরি, টোটাল সম্ভাব্য ফলাফল কয়টা? 4টা হইতে পারে। বোঝা গেল? টোটাল কয়টা হইতে পারে? 4টা। এদেরকে কিন্তু উল্টাপাল্টা করানো যাবে না, জাস্ট গ্রুপটা বেছে নিচ্ছি আর কি আমি, আর উল্টাপাল্টা করা যাবে না। মানে আমি যে তাসগুলা যে বাছাই করব বা গ্রুপ যে বানাবো, সেই তাসগুলাকে উল্টাপাল্টা করাতে হবে না, জাস্ট গ্রুপ চিন্তা করলেই হচ্ছে। 52 কত 3, উল্টাপাল্টা করানো যাবে না। আর উপরে অনুকূল ফলাফল, তাহলে অনুকূল কি কি হতে পারে? রাজা 4টা, রাজা আছে পারে 4টা, হইতে পারে কোনটা? সরি, রাজা নিতে হবে পারে 3টা, 4টা থেকে 3টা, 4টা থেকে 3টা। তাহলে 4টা থেকে 3টা কি করতে হবে? বাছাই করতে হবে। কত উপায়ে? 4 6 3 উপায়। বোঝা গেল? মানে গ্রুপ বানানো যাইতে পারে কয়টা আর কি। তাহলে এই যে মানটা সেটাই হবে আমাদেরকে নির্ণয় সম্ভাবনা। দেখি হিসাব করে কত আসে এটা। উপরে হচ্ছে 4 C 3, তাহলে 4, এখানে আছে ফাংশন অ্যানালাইসিস, মনে হয় প্রবাবিলিটিতে না, প্রবাবিলিটি কম্বিনেশন 3। তো সিডাব্লিউতে ঝামেলা অনেক কিছু, মানে ভিতরে যাইতে হয় আর কি কম্বিনেশন আনতে গেলে। আর হচ্ছে ইএস, যারা হচ্ছে ইএস এবং ইএক্স ব্যবহার করো সেখানে দেখবে মানে 7-এর উপরে থাকে সম্ভবত। 7 কি ভাগ কিংবা গুণের উপরে শিফট দিলেই হয়ে যায় আর কি। খেয়াল নেই, আমার বহুদিন আগে ইউজ করতাম। তো এই মানটা হিসাব টিসাব করে আগেরটাই আসতেছে 1/5525। তো সম্ভাবনা ম্যাথগুলা কিন্তু এইভাবে করা যায়, কম্বিনেশন দিয়ে এইভাবে করা যায়, নমুনা বিন্দু দিয়েও করা যায়, এভাবে করা যায়, সূত্র দিয়েও করা যায়, যার যেটা মন চাই, যার যেটা ইজি মনে হয় সেভাবে করবা। তারপর আসি পরেরটাতে, নমুনা ক্ষেত্র তৈরি পদ্ধতি। নমুনা ক্ষেত্র তৈরি পদ্ধতি টোটাল 3টা পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে কার্তেশীয় গুণস, বানানি হলো না তো। কার্তেশীয় গুণস একটা, প্রবাবিলিটি একটা, আরেকটা হচ্ছে আয়তকার সারণী আর কি, কার্তেশীয় গুণস। তবে কার্তেশীয় গুণসটা আমরা ব্যবহার করবো না। কার্তেশীয় গুণস কিরকম? যে মনে করো প্রথমে একটা মুদ্রা নিক্ষেপ করলাম, তারপরে আবার আবার নিক্ষেপ করলাম, কিংবা দুটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলাম। সেই ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দুগুলো কি কি হতে পারে? যেমন প্রথম মুদ্রা যদি হেড ওঠে, পরের মুদ্রা হেড উঠতে পারে, প্রথম মুদ্রা হেড উঠলো পরের মুদ্রা টেল উঠতে পারে, এরকম হতে পারে না? তো এই ক্ষেত্রে আমাদের এই যে নমুনা যে বিন্দুগুলো আছে, হেড টেল একটা নমুনা বিন্দু, হেড হেড এটা একটা নমুনা বিন্দু, এই নমুনা বিন্দুগুলো কিভাবে বের করবো, নমুনা ক্ষেত্রে কিভাবে বের করবো, টোটাল সম্ভাব্য ফলাফল কিভাবে বের করবো, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কার্তেশীয় গুণস। যেমন এই একটা ঘটনা, সেখানে হতে পারে হেড টেল। বি একটা ঘটনা, সেখানে হতে পারে হেড টেল। ঠিক আছে, হেড এবং টেল হতে পারে। তবে একত্রে দুইটা ঘটনা একত্রে ঘটার ক্ষেত্রে টোটাল যে নমুনা বিন্দু সেগুলো কি কি হতে পারে সেটা বের করি। তো সরাসরি আমরা এ এবং বি কে কি করবো? কার্তেশীয় গুণস, সেটা করতাম না, কার্তেশীয় গুণস এভাবে করে দেবো, এ এবং বি গুণ করে দেবো। তাহলে এইচ টি, আর এখানে কি গুণ গুণ হেড টেল। বোঝা গেল? এবং এটাকে আমরা টোটাল যে সম্ভাব্য ফলাফল এইচ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কার্তেশীয় গুণস করে দাও। প্রথমে এইচ, তারপরে কি এইচ, এইচ এইচ হইতে পারে, তারপরে এইচ এর সাথে টি, পরে কিছু থাকলে তার সাথে এইচ চলে যেত আর কি। তারপরে যেহেতু শেষ, তারপর টি এর জন্য আবার টি এইচ, তারপর কত টি টি। তো এই চারটাই হবে আমাদের কি সম্ভাব্য ফলাফল। এটাই কার্তেশীয় গুণজ পদ্ধতি। এখন আসি দ্বিতীয় পদ্ধতি, 2 নাম্বারটা সবাই জানি, প্রবাবিলিটি ট্রি বা সম্ভাবনা ট্রি। কিভাবে লিখবো? প্রবাবিলিটি ট্রি, বাংলা কি ঠিক হলো? প্রবাবিলিটি আসলে ঠিকঠাকই আছে। প্রবাবিলিটি সম্ভবত, প্রবাবিলিটি না, প্রবাবিলিটি। দেখ, প্রবাবিলিটি ট্রি। তো প্রবাবিলিটি ট্রি কিরকম? যে আবার আগের মতো ধরলাম, আগের মতোই, যে একটা দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম, তাহলে প্রথম মুদ্রা যে আমরা নিক্ষেপ করব, সেই প্রথম মুদ্রা কি কি হতে পারে? হেড এবং টেল হতে পারে না? হতে পারে কিনা? এখন দ্বিতীয় আবার একটা মুদ্রা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলাম, তো প্রথম মুদ্রায় হেড ওঠার পর ধরলাম উঠছে, এখন দ্বিতীয় মুদ্রায় আবার কি দুইটা ফলাফল হতে পারে না? কি কি হতে পারে? হেড এবং টেল। এটা প্রথম মুদ্রায় উঠছে, তারপরে আবার দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করার পর হেড উঠতে পারে, টেল উঠতে পারে, মানে ওর বাচ্চা এটা আর কি, এরকম কিছু একটা। আবার এরকম হতে পারে প্রথম মুদ্রায় হেড ওঠা না, টেল উঠছে, আবার প্রথম মুদ্রায় টেল ওঠা সাপেক্ষে দ্বিতীয় মুদ্রায় হেড উঠতে পারে কিংবা টেল উঠতে পারে, তাই না? এখন নমুনা ক্ষেত্রে কিভাবে তৈরি করবো? এই যে আমার যে পাতা বা লিফ নোট বলতে পারি, এটাকে হচ্ছে লিফ নোট বলা আসলে উচিত হবে না। এটা যারা হচ্ছে ভবিষ্যতে আর কি সিএসসি তে পড়বা বা ট্রিপলিতে পড়বা, দেখবা যে লিফ নোট বলে একটা জিনিস আছে, ট্রিতে আছে এটা আর কি। এটা পরের বিষয়, বাদ দেই। তো এই যে হেড যে আছে না, হেড এবং এখানে হেড আছে, তো এই যে লাস্টে যেটা আছে আর কি,
তার থেকে শুরু করে একদম ওর মা পর্যন্ত, বাপ মা পর্যন্ত আর কি, যারা যারা থাকবে সবাইকে নিয়ে, সমস্ত উপাদান নিয়ে আমার একটা উপাদান তৈরি হবে, এইচ। বোঝা গেল? ঠিক একইভাবে টি এর সাথে এইচ, যদি আরো কেউ থাকতো তবে আরো ভিতরে চলে যেত আর কি। এখানে কত এইচ টি, এখানে কত টি এইচ, এই যে এইটুক, আর এখান থেকে এইটুক কত টি টি না, টি এবং কত টি। তাহলে এই চারটাই হবে আমাদের কি নমুনা ক্ষেত্র। তো প্রবাবিলিটি ট্রি আমরা অঙ্কন করবো তখন যখন মোটামুটি ছোট থাকবে আর কি, যেমন একটা মুদ্রা, দুইটা মুদ্রা, তিনটা মুদ্রা, সেই ক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি আমরা অঙ্কন করতে পারি আর কি। আর যদি ছক্কা নিক্ষেপ করতে বলে, সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা মুদ্রা নিক্ষেপ করলাম, ধরো নিক্ষেপ করছি, একটা মুদ্রা নিক্ষেপ করলাম, হেড টেল আসছে, হেড এবং টেল, তারপর একটা ছক্কাও নিক্ষেপ করলাম, আবার একটা হেডের থেকে আবার 6টা পা বের হবে না, 6টা বাচ্চা হবে না, আবার এখান থেকে আবার 6টা থাকবে, অনেক হিজিবিজি হয়ে যাবে না এটা? আবার যদি বলে যে দুইটা ছক্কা, তাহলে প্রত্যেকটা ছক্কা থেকে 6টা, প্রত্যেকটা ছক্কা থেকে 6টা বাচ্চা থাকবে, প্রত্যেকটা আবার 6টা করে বাচ্চা থাকবে। এটা কি কম লিখতে হবে? অনেকগুলা কষ্ট না? তো এই কষ্ট কমানোর জন্য আমাদের কাছে আয়তকার সারণী যে পদ্ধতি সেটা আছে, এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো এই আয়তকার সারণীটা অনেকটা কিরকম, এই যে কি বলবো, বায়োলজি হচ্ছে দ্বিতীয় পত্রে, বায়োলজি দ্বিতীয় পত্রে জিনতত্ত্ব চ্যাপ্টার ছিল না একটা, মেন্ডেলের সূত্র, যে ওই সূত্রে আমরা আয়ত আঁকাইতাম না এইভাবে, আয়ত যে আঁকাইতাম, একদিক বরাবর হচ্ছে বাবা থেকে আসা যে কি বলে গ্যামেট গুলা দিতাম, আর একদিকে কি মা থেকে আসা গ্যামেট গুলা দিতাম, তারপরে এখান থেকে 4টা কিংবা 8টা হইতো, তাই না? তারপরে এটা এবং এটা কম্বিনেশন এখানে লিখতাম, এবং তার বৈশিষ্ট্য কেমন হয়, খাটো নাকি লম্বা, আর বীজটা কেমন হয় সেটা লিখতাম, সেখানে টোটালি কয়টা হিসাব করতে বের করতাম আর কি। অনেকটা এরকম, অনেকটাই এরকমই আর কি। তো আয়তকার সারণী পদ্ধতি, না সারণী পদ্ধতি, আয়তকার সারণী পদ্ধতি। তো এই ক্ষেত্রে কি করা হয়, দুইটা ঘটনা নেওয়া হয়, জাস্ট দুইটা ঘটনা নেওয়া হয়, তার মধ্যে একটা ঘটনা এদিক বরাবর বসানো হয়, আবার আরেকটা ঘটনা এদিক বরাবর বসানো হয়, অর্থাৎ এই ঘটনার উপাদানগুলা, এই ঘটনার উপাদানগুলা, তারপর দুজনে সম্মিলিতভাবে কি কি হইতে পারে সেখান থেকে নমুনা ক্ষেত্র বানানো হয়। একটা উদাহরণ হিসেবে কি দিতে পারি, যেমন একটা মুদ্রা, মুদ্রা ও ছক্কা নিক্ষেপ করলাম, মনে করো একটা মুদ্রা এবং ছক্কা নিক্ষেপ করলাম, সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কেমন হতে পারে বের করো। দেখি, প্রথমে কি করবো, এদিক বরাবর হচ্ছে ছক্কা বসাই দিই, 1 2 3 4 5 6 7, 6 পর্যন্ত না, 6। আর হেড এবং টেল এটা এদিক বসাই দিই, হেড এবং টেল, হেড এবং কত টেল। তাহলে এদিকে বসাইলাম হচ্ছে প্রথম পরীক্ষার ফলাফল বা প্রথম ঘটনাগুলা, আর এখানে বসালাম দ্বিতীয় ঘটনার যে ফলাফলগুলা, অনুকূল উপাদানগুলা। ঠিক আছে? এখন দুইজন একত্রে কি কি নমুনা বিন্দু হইতে পারে? খুবই সহজ কাজ, সুন্দর করে একটা আয়ত বানাও। এই যে হয়ে গেল একটা আয়ত, হয়েছে। তাহলে এখানে যতগুলা থাকবে, যতগুলো উপাদান থাকবে ততগুলা রো তৈরি হবে, এখানে সরি কলাম তৈরি হবে, একটা দুইটা, এই তিনটা, এই চারটা, পাঁচটা, 6টা। আর এদিক বরাবর দুইটা কলাম, দুইটা সারি থাকবে, দুইটা রো থাকবে। তাহলে এখানে কে কে থাকবে, 1 এবং এইচ না, তাহলে 1 এইচ, এখানে 2 এইচ, সহজ কাজ, 3 এইচ, 4 এইচ, 5 এইচ, 6 এইচ। এখানে কিন্তু জায়গা কম লাগবে আর কি, এভাবে করলে জায়গা কম লাগবে, কষ্টও কম করতে হবে অনেক, আবার হাবিজাবি হবে না, হিজিবিজি হয়ে যাবে না। দেখবে সরে গেল নাকি, সাইডে সরাই দিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে কত 4টি, এখানে আছে কত 5টি, 6টি। তাহলে এই যে প্রত্যেকটা ঘর, ছোট ছোট যে সেল আছে, ছোট ছোট যে সেলগুলো আছে প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা এক একটা কি উপাদান, সবাইকে নিয়ে টোটাল 12 জন আছে, 12 জন, সবাইকে নিয়ে আমাদের একটা কি নমুনা ক্ষেত্র তৈরি হবে। নিচে তো লিখতে হবে, নিচে লিখতে হবে নমুনা ক্ষেত্র। যদি পরীক্ষা বলে যে নমুনা ক্ষেত্র বের করো, তখন কিন্তু এটা লিখে আসলে কিন্তু হবে না, বোঝা গেল? নমুনা ক্ষেত্র যে এস দিয়ে সম্পূর্ণ লিখে লিখে ফেলতে হবে, এখানে 1 এইচ, তারপর কত 2 এইচ, তারপর কত 3 এইচ, এসব লিখে ফেলবো আর কি, ডট ডট এরকম লাস্ট পর্যন্ত আর কি। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তো এই গেল আয়তকার সারণী পদ্ধতি, আশা করি হালকা পাতলা বোঝা গেছে। আজকের মতো লাস্ট, শেষ কি আছে, একটি ছক্কা এবং দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হইলে তাদের নমুনা ক্ষেত্র তৈরি করো এবং ছক্কার 4 ওঠার সম্ভাবনা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা আমরা হচ্ছে আগের মতো করেই আয়তকার সারণী বের করে করতে পারি, খুবই সহজ কাজ। তবে একটু আগে দেখলাম 2 জনের জন্য, কিন্তু এখানে 3জন আছে, দুইটা মুদ্রা, দুইটা মুদ্রা আছে এবং একটা ছক্কা আছে একই সাথে, বা আলাদা আলাদা যাই হোক, একটা ছক্কা। তাহলে 3জনের জন্য একটা কি পাওয়া যাবে, নমুনা ক্ষেত্র পাওয়া যাবে না?
সেই নমুনা ক্ষেত্রটা কি করতে হবে, এখন বের করতে হবে। তো আমি এক কাজ করতে পারি, দুইটা মুদ্রাকে প্রথমে দুইটা মুদ্রার যে নমুনা ক্ষেত্র সেটা আলাদা করে বের করতে পারি। তারপরে ওইটাকে আমি একটা ছক্কার সাথে আয়তাকার সারণী বের করতে পারি, বা আয়তাকার সারণী হেল্প নিয়ে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে পারি। প্রথমে আসি দুইটা মুদ্রা নিক্ষেপে। তাহলে দুইটা মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র এটা তো সহজ জিনিস। নমুনা ক্ষেত্র ধরলাম এ, নাম দিলাম এ। তাহলে কি কি হইতে পারে, হেড টেল, এটা কাতে সে গুণজ করে দিই, আবার কত হেড টেল। তাহলে কি কি পাওয়া যাবে এখানে, হেড টেল, তারপর টেল হেড, তারপর টেল টেল। এটা না, এটা হচ্ছে দুইটা মুদ্রা নিক্ষেপ করলে সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি হবে। এবার আসি যে ছক্কা মারলাম, আবার দুইটা মুদ্রাও মারলাম, সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কেমন হবে সেটা বের করি। তাহলে এদিক বরাবর হচ্ছে ছক্কা বসাই দেব, 4টা লাগবে টোটাল। সহজ এগুলো সহজ। তাহলে 1 2 3, জায়গা বেশি লাগবে না, 1 2 3 4 5 6, বোঝা গেল। একটা, এই হলো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আর এদিক বরাবর থাকবে হচ্ছে আমাদের দুইটা মুদ্রা নিক্ষেপের জন্য আর কি, এইচ, তারপর হচ্ছে এইচ টেল, তারপর হচ্ছে টেল হেড, তারপর টেল টেল। এখানে থাকবে হচ্ছে হেড ওয়ান, মানে ছক্কাতে 1 উঠলো, সেই ক্ষেত্রে মুদ্রা দুটাতে হেড উঠতে পারে। তারপর 2 হেড, 3 হেড, একবার লিখে ফেললাম, 4 হেড, 5 হেড, 6 হেড, বোঝা গেল। তারপর 1, ছক্কাতে 1 উঠলো, আর মুদ্রাতে হেড উঠলো, টেল উঠলো, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। তাহলে 2 3 4, এখানে 3 না, 5 এবং হলো 6। তারপর কি টেল হেড। আমি এক কাজ করি, জায়গাটা বারবার লিখে ভালো লাগতেছে না, এটা কপি করে নিয়ে বসাই দিই। তাহলে এখানে থাকতে পারে একটা, তারপর এখানে থাকতে পারে, সব জায়গা দিয়ে বসাই দিবা আর কি, ঠিক আছে। কপি পেস্ট করে বসাই দিবা, তাহলেই হবে। এবার এখানে থাকলেও আচ্ছা থাক, ঠিক আছে। তাহলে 1 টেল হেড, তারপর 2 টেল হেড, 3 টেল হেড, 4 টেল হেড, 5 6, লাস্টটা টেল টেল না, টেল টেল। তাহলে টি 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 6 5 4 3 2 1। তো মোটামুটি শেষ, আয়তকার সারণী বানানো শেষ। এবার দেখি নমুনা ক্ষেত্রটা কেমন হবে। নমুনা ক্ষেত্র সব ছোট করে দিয়ে আসি, বেশি বড় হয়ে গেছে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করতে বলা হয়েছে। এবার আসি নমুনা ক্ষেত্র, এই যে আয়তকার সারণীর মধ্যে ছোট ছোট সেলগুলো যে আছে 424টা, সবাই মিলে তৈরি করবে নমুনা ক্ষেত্র। টোটালি 24টা আসবে কি নমুনা বিন্দু। আবার সব লিখতেছি এখানে, বহুত কষ্ট। 1 HH, বেশি লিখবো না, এত লিখে কি। তারপর হচ্ছে 4 HH, তারপর হচ্ছে 5 HHH, 6 HHH, তারপর কত 1 HT। সব লিখে নেবে আর কি নিজ দায়িত্বে, ঠিক আছে। সবগুলো থাকবে এখানে আর কি। এখন আসে পরেরটা দিক, কি চাইছে যে ছক্কাতে 4 ওঠার সম্ভাবনা, ছক্কা থেকে 4 ওঠার সম্ভাবনা। তো ছক্কাতে 4 উঠলো, মুদ্রাতে কি ওঠে উঠুক, কোনো সমস্যা নাই, বোঝা গেছে। ছক্কাতে 4 উঠলেই চলবে, মুদ্রাতে কি ওঠে উঠুক কোনো সমস্যা নাই, জাস্ট ছক্কাতে 4 উঠলেই হবে। তাহলে ছক্কাতে 4 এবং মুদ্রাতে কি ওঠে উঠুক, এরকম সম্ভাব্য ফলাফল, অনুকূল ফলাফল কি কি আছে, অনুকূল এই 4টা না, এই যে এই 4টা, এ বাদে কিছু আছে। ছক্কাতে 4 উঠলেই হবে, অন্যদিকে কি ওঠে উঠুক সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কি থাকবে দেখি তো। এটা কি বলবো, যে প্রবাবিলিটি অফ 4, আর এদিকে হচ্ছে মুদ্রাতে কি ওঠে উঠুক, কয়েন দিলাম, ঠিক আছে। এটা 4 ধীরে ধীরে হয়ে গেল, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো ছক্কাতে কি ওঠে উঠুক, ওদিকে হেড উঠুক না টেল উঠুক সমস্যা নাই। তাহলে অনুকূল কয়টা, 4টা। নিচে আমার সম্ভাব্য ফলাফল কয়টা, টোটাল 24টা, কেন 24টা, তাহলে 1/6 থাকবে। এই হচ্ছে আমাদের উত্তর। আর প্রবাবিলিটি লেখার সময় এই যে এই জায়গাতে আর কি, নিচে অনুকূল, উপরে নিচে সম্ভাব্য ফলাফল, উপরে অনুকূল, এই লাইন লিখে নিবে, ঠিক আছে, ভালোভাবে দেখতে। তো 1/6 এই হচ্ছে আমাদের উত্তর। তো আজকে এই পর্যন্তই, এই কয়টা সামনের দিন আরেকদিন হচ্ছে আলোচনা করে শেষ করে ফেলবো নি, তারপরে চ্যাপ্টারে যে ম্যাথ সেটা শুরু করবো।
তো সব ভালো থাকো। আল্লাহ হাফেজ।